আচ্ছা, তো সবাইকে গুড মর্নিং আবারও। তো আশা করি সবাই আমার কথা শুনতে পাচ্ছ। তো আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে আছি। আমরা পড়ছি হচ্ছে দ্য এজ অফ চসার। গতদিন আমরা উইলিয়াম জেলংয়ের বই থেকে কিছু তথ্য পড়েছি, তাই না? কিন্তু উইলিয়াম জেলংয়ের বইটাতে কমপ্লিট তথ্য দেওয়া নাই, এটা একটা বিষয়। বা যেভাবে পরীক্ষাতে আসে যে কোশ্চেনগুলো, সেগুলোর কথা কিন্তু খুব একটা বেশি বলা নাই আছে। কারণ উইলিয়াম জেলংয়ের বইটাতে শুধু আমরা পাচ্ছি লিটারি হিস্ট্রি, হ্যাঁ, লিটারি হিস্ট্রি, কিন্তু পলিটিক্যাল হিস্ট্রিটা খুব একটা দেওয়া নেই, শুধু ইঙ্গিত দেওয়া আছে, একটু ইঙ্গিত দেওয়া আছে। তো পরবর্তীতে হয়তো আমাদের রিফরমেশন পিরিয়ডটা আছে, ওই রিফরমেশন পিরিয়ডটা সহ আমাদেরকে আসলে জিনিসটা জানতে হবে। কারণ তার কিছু কিছু ঘটনা রিফরমেশন পিরিয়ডের ভিতরেও আছে। এই জন্য তাই মানে আসলে হিস্ট্রি তো আর টাইম লিমিট করে হয় না, এটা হচ্ছে ব্যাপার, তাই না? দেখাচ্ছে একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা রিলেটেড। এই জন্য কিছু কিছু ঘটনা রাইটারেরা হয়তো প্রথম চ্যাপ্টারে আলোচনা না করে তার পরের চ্যাপ্টারে আলোচনা করেছে, বা একদমই আলোচনা নিয়ে আসা হয়নি। কিন্তু যখন আমাদের পরীক্ষাগুলোতে আসতেছে, তখন মেজর ইনসিডেন্ট হিসাবে, সেটা পলিটিক্যাল হোক, রিলিজিয়াস হোক, বা হচ্ছে আমাদের যে অন্যান্য অর্থনৈতিক বা এই ব্যাপারগুলো হোক, তারা কিন্তু পরীক্ষার সময় দিয়েছে। তো এই জন্য আমরা মোটামুটি রিফরমেশন পিরিয়ডের, আবার রিফরমেশন পিরিয়ড পড়তে গেলে ওখানে আবার রেনেসাঁস পিরিয়ডের সাথে একটু লিঙ্ক লাগিয়ে যাবে, হ্যাঁ, মানে একটু হিস্ট্রি পড়াতে একটা ঝামেলা, যে এখানে তো আর এইজ ভিত্তিক একদম কমপ্লিট ধারণা একটা এজের ভিতরে নেই, পরবর্তী এজগুলোর সাথে কিন্তু আমাকে লিঙ্ক লাগিয়ে পড়তে হচ্ছে। এই জন্য দেখা যাচ্ছে যে একটা এজ শেষ করতে গিয়ে আর একটা এজের কিছু কথা থেকেই যাচ্ছে। তো তারপরেও যাই হোক, আমরা যেটুকু পড়েছি এই ইতিহাসটুকু আমরা একটু মনে রাখবো, কারণ ব্রিফ কোশ্চেন, শর্ট কোশ্চেনের জন্য। আর বিশেষ করে চসারের যে ঘটনাটা পড়লাম, তিনটা স্টেজ এবং তার সাথে ক্যান্টারবেরি টেলস, এগুলো হচ্ছে এখানে মেইনলি গুরুত্বপূর্ণ কথা। হুম। আর আমি তো একটা শিট মনে তোমাদের সাথে শেয়ার করছি নাকি, ওই শিটে কিছু কথা আছে, যেটা আমরা রিফরমেশন পিরিয়ড পড়ে এসে আমরা একটু নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এটা এই যে এখানে এই এজটার নাম হচ্ছে দ্য রিভাইভাল অফ লার্নিং। দ্য রিভাইভাল অফ লার্নিং। কেন এমনটা হচ্ছে, কি কারণে হচ্ছে, সেগুলো আমরা দেখব। তাহলে এর আগে আমরা দেখলাম হচ্ছে 100 ইয়ার্স ওয়ার, তাই না? 100 ইয়ার্স ওয়ারটা দেখছি, কাদের ভিতরে হয়েছিল, কেন দেখি হলো, জি স্যার। সেটা দেখেছি, তাই তো? আর ইংল্যান্ড। তার সাথে আমি একটু শীটটা কয়েকটা জিনিস একটু পড়ায় নিতে হবে মনে হচ্ছে, তা না হলে একটু না জেনে আসলে মনে হয় হবে না। তো যাই হোক, আমি একটু এই শীট থেকে পিজেন্ট রিভোল্ট, 100 ইয়ার্স ওয়ার তো আমরা পড়েছি, এবং ব্ল্যাক ডেথ, হ্যাঁ, এই কয়েকটা জিনিস একটু এখান থেকে পড়াই। আচ্ছা, দ্য এজ অফ চসার। দেখো এখানে যে পলিটিক্যাল হিস্ট্রি আছে চসার এজের, এখান থেকে আমরা কিছু একটু দেখে নিই। তাহলে 100 ইয়ার্স ওয়ারে চসার অংশগ্রহণ করেছিল নাকি একবার, দিয়ে মোটামুটি বন্দি টন্দি হয়ে অবস্থা খারাপ, না? জি স্যার। আচ্ছা, জি স্যার। দেখো ব্ল্যাক ডেথ কি এবং এটার কারণটা কি সেটা আমরা একটু দেখব। দেখো, ব্ল্যাক ডেথ ইন মিড 14th সেঞ্চুরি অলসো উইটনেসড ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট প্যান্ডেমিক্স ইন হিউম্যান হিস্ট্রি। আমাদের যেমন করোনা হয়েছিল না, মোটামুটি আমাদের গত কয়েকশো বছরের ইতিহাসে সবচেয়ে মারাত্মক মহামারী নাকি এই করোনা ছিল। এটার নাম হচ্ছে কি ব্ল্যাক ডেথ। এটা আসলে কি ঘটনা ঘটেছিল, দেখো দ্য প্লেগ, এটা কি এক ধরনের এই করোনার মতো একটা রোগ যেটা ছড়িয়ে পড়ে। দেখো আমরা যদি একটু দেখি,
দেখো এখানে কি হয়েছিল আসলে। দ্য ব্ল্যাক ডেথ ওয়াজ আ ডেভাস্টেটিং বিউবনিক প্লেগ। এই বিউবনিক প্লেগটা কি? বিউবনিক মানে হচ্ছে অনেক সময় তোমার ইয়া হয় না, আমাদের ওই যে বসন্ত রোগ হয় না, বসন্ত। জি স্যার। জি স্যার। দেখো এবং এটা দেখো ফ্লির, তাই তো এবং বলছে অ্যান্ড এটা একটা ধরনের ইনফেকশন, স্প্রেড মোস্টলি টু হিউম্যানস বাই ইনফেক্টেড ফ্লিস দ্যাট ট্রাভেল অন রোডেন্টস কল্ড দ্য ব্ল্যাক ডেথ। ইট কিল মিলিয়ন্স অফ ইউরোপিয়ান ডিউরিং দ্য এটা এটা হচ্ছে এক ধরনের প্লেগ, ওয়ান অফ দ্য থ্রি টাইপস অফ প্লেগস কজড বাই ব্যাকটেরিয়াম, দেখো ইয়ারসিনিয়া পেস্টিস। তো এটার মাধ্যম দিয়ে এটা ছড়িয়ে পড়ে। তো কোথায় হারালাম, ওখানেই। আচ্ছা, দ্যাট সোয়েপ্ট অ্যাক্রস ইউরোপ ইন মিড 14th সেঞ্চুরি। এটা শুধুমাত্র যে ইংল্যান্ডে হয়েছিল তা নয়, পুরো ইউরোপে এটা একটা প্রভাব বিস্তার করেছিল। কিলিং আ সিগনিফিক্যান্ট পোর্শন অফ দ্য পপুলেশন এস্টিমেটেড টু বি অ্যারাউন্ড 30 to 50% অফ ইউরোপ। ইউরোপে 30 থেকে 50% মানুষ মৃত্যু ঘটেছিল, এরকম আর কি। 50% মানুষ মানে বুঝতে পেরেছো, অর্ধেক প্রায়। কোনো কোনো দেশে অর্ধেক মানুষ মারা গিয়েছিল। অ্যান্ড ইজ কনসিডার ওয়ান অফ দ্য মোস্ট ডেডলি আউটব্রেকস ইন হিউম্যান হিস্ট্রি। ইট ওয়াজ স্প্রেড বাই ফ্লি। ফ্লি মানে কি বলতো? মশা মাছি, তাই তো, মশা মাছি এবং ক্যারিডন র্যাটস, প্রাইমারিলি থ্রু ট্রেড রুটস। বিশেষ করে ট্রেড রুটস মানে ব্যাপারটা এরকম, যখন করোনা হলো তখন কি সব ইয়া বন্ধ করে দেওয়া হলো না, বাস মানে যোগাযোগ ব্যবস্থা তো বন্ধ করা হয়েছে। কারণ কি ভাবা হচ্ছিল যে মশা বা মাছি বা হচ্ছে হয়তো বা করোনার জীবাণু ওই পরিবহনের মাধ্যমে জেলাভিত্তিক ছড়িয়ে যেতে পারে, তাই কিন্তু পুরো বন্ধ করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, অ্যান্ড কজ ওয়াইড স্প্রিড সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডিসরাপশন অ্যাক্রস দ্য কন্টিনেন্ট। হ্যাঁ, কি পয়েন্টস অ্যাবাউট দ্য ব্ল্যাক ডেথ। ব্ল্যাক ডেথের টাইম ছিল 1300, দেখো 37 থেকে 1351, প্রায় 3-4 বছর। এর ব্যাকটেরিয়ার নামটা হচ্ছে কি দেখো, ইয়ারসিনিয়া পেস্টিস। এর সিমটমটা ছিল দেখো হাই ফিভার এবং পেইনফুল সোলেন লিম্ফ নোডস, মানে ফুলে যাওয়া। অনেক সময় দেখো পুড়ে গেলে বা ইয়া গেলে পানি জমে যায়, এক ধরনের ফুলে যায় বসন্তের মতো, এরকম আর কি, বিউবনিক যেটা বলা হচ্ছে। এছাড়াও ছিল হচ্ছে টার্ন ব্ল্যাক, হেডএক, নসিয়া, ভমিটিং ইত্যাদি। এবং এটা ছড়িয়ে পড়েছিল দেখো অ্যারাইভড ইন ইউরোপ ভায়া ট্রেড শিপস ফ্রম এশিয়া, স্প্রেডিং র্যাপিডলি থ্রু মেজর সিটিজ অ্যান্ড টাউনস। এবং এর পরিবর্তে কী হলো, কজড ইমেন্স পপুলেশন ডিক্লাইন লিডিং টু লেবার শর্টেজ অ্যান্ড ইকোনমিক ইনস্টেবিলিটি, সোশ্যাল আনরেস্ট, সিগনিফিক্যান্ট চেঞ্জেস ইন, এই জায়গাটা খেয়াল রাখবা, লিডিং টু লেবার শর্টেজ অ্যান্ড ইকোনমিক ইনস্টেবিলিটি। এই জায়গাটার জন্য পরবর্তীতে পিজেন্ট রিভোল্ট হবে, তাই তো। পিজেন্ট রিভোল্টের কারণটা এই মোটামুটি ব্ল্যাক ডেথের একটা কারণ রয়েছে। আর ওদিকে তো 100 ইয়ার্স ওয়ার রয়েছে অর্থনৈতিক, মানে এই সময়টাই কেন জানি এই 2-3টা ঘটনা একসাথে ঘটে যায়। হ্যাঁ, তো এইখানে সেটা বলা হচ্ছে যে ব্ল্যাক ডেথ হচ্ছে দ্য প্লেগ সুয়েপ থ্রু ইংল্যান্ড অ্যারাউন্ড 1348 to 1349, মানে এখানে যা একটু এজগত ইয়ে আছে, কিলিং অ্যাপ্রক্সিমেটলি আ থার্ড অফ দ্য পপুলেশন। দ্য ডিভাস্টেটিং ইভেন্ট সিগনিফিকেন্টলি অল্টার ইংল্যান্ড সোশ্যাল স্ট্রাকচার অ্যাজ লেবার শর্টেজ, দেখো, কজ শিফটস ইন দ্য ইকোনমি অ্যান্ড ইনক্রিজ ডিমান্ডস ফ্রম ওয়ার্কার্স ফর হায়ার ওয়েজেস। হ্যাঁ, মানে কি যদি লেবার কম থাকে তখন কেমন হয়, লেবারের ওয়েজের পরিমাণ কমে যায় না বেড়ে যায়, তখন চাহিদা অনুসারে বেড়ে যায়। হ্যাঁ, এতে কি হলো, দ্য ইকোনমিক স্ট্রেইন ইন্টেন্সিফাইড, ক্লাস টেনশন বেড়ে গেল। কারণ বিশেষ করে যারা লোয়ার ক্লাস কৃষক হিসাবে কাজ করতো তারা বেশি দাম চাচ্ছিল। এতে দেখা যাচ্ছে যে যারা হায়ার ক্লাস, যাদের জমি তার রয়েছে বা জমি রয়েছে, তারা হয়তো কৃষিকাজ বা হচ্ছে তাদের সম্পদ মানে কৃষির যে ফলন সেগুলো করতে পারছে না, কারণ লেবারের দাম বেড়ে যাচ্ছে, ফসলের খরচের দাম উঠছে না, ইত্যাদি ইত্যাদি। যেমন এখন বর্তমানে হয় না যে দেখাচ্ছে যে যখন আলুর দাম 100 টাকাও হয়ে যায়, আবার আলুর দাম 10 টাকাও হয়ে যায়, তাই না? এগুলো কখন হয়, হ্যাঁ বলো তো? উৎপাদন কম বেশি বা আমদানি কম বেশি। এটা হয় হচ্ছে চাহিদার তুলনায় উৎপাদন বেশি থাকলে, তাই তো, বা যোগান বেশি থাকলে। যেমন রসুন, পেঁয়াজ কখনো 300-400 টাকা হয়ে যায়, আবার কখনো দেখা যায় 10-15 টাকা তো বিক্রি হয় না। ব্যাপারটা এরকম। এখন স্যার বর্তমানে পরিমাণে বেশি থাকা সত্ত্বেও সিন্ডিকেটটা বেশি হয়, হ্যাঁ, এই কারণেই দাম বেশি। দাম বেশি হয়, হঠাৎ করে দেখা যাচ্ছে দাম কমে যায় যখন কৃষকরা উৎপাদন করে, পরে ওগুলোকে জমিয়ে রাখে, তাই তো। যখন উঠে একটা জিনিস চিন্তা করো যে কিভাবে নিয়ন্ত্রণ করতেছে।
যখন ফসল উঠতেছে তখন কম দামে, মানে ওরা হচ্ছে চাহিদা অনুসারে বাড়িয়ে দিয়ে, যোগান বাড়িয়ে দিয়ে যা গুদামজাত ছিল সেগুলো ছেড়ে কি করতেছে, ওই ফসলের দাম কমিয়ে ফেলতেছে, কমিয়ে তারা কম দামে কিনতেছে, কিনে ওটাকে গুদামজাত করে রাখতেছে, রেখে আবার কৃত্রিম চাহিদা এবং শর্টেজ তৈরি করে তারা আবার ওটার দাম বাড়িয়ে দিচ্ছে। এইভাবে কিন্তু মানে কি বলবো, এখানে বরাবরই মার খাচ্ছে কারা বলো? কৃষকেরা মার খাচ্ছে। যখন উৎপাদন করছে তখন কৃষক কম দামে শ্রেণীর ক্ষতি হচ্ছে, আবার যখন পরবর্তীতে কিনতে হচ্ছে তখন বেশি দামে কিনতে হচ্ছে। তো এরকম কৃষকদের ক্ষতি বরাবরই হচ্ছে। কৃষক বাঁচানোর জন্য কোনো সরকার আজ পর্যন্ত দায়িত্ব নেয়নি, এখনো নিচ্ছে না। কিন্তু কৃষকরা তো উৎপাদন না করে পারবে না। খাদ্য হচ্ছে একজন মানুষের একদম মৌলিক উৎপাদন, তাই না? এই জায়গাটায় যদি সমস্যা থাকে তাহলে কিছু করার নেই। তো যাই হোক, তাই বলছে ক্লাস টেনশন বেড়ে যাচ্ছে, দ্য লেইং দ্য গ্রাউন্ড ওয়ার্ক ফর ইভেন্টস সাচ এস দ্য প্রেজেন্ট রিভোল্ট এই যে অফ 1381. Chaucer's work, particularly the Canterbury Tales, reflect an awareness of these social upheavals, portray characters from various social মানে এই কথাটাও তিনি তার চসার্সের ক্যান্টারবেরি টেলসে এসেছে, প্রেজেন্ট রিভোল্টের ব্যাপারটা। এবার প্রেজেন্ট রিভোল্টটা কেন হলো? ওই যে আমরা ওয়েট টেলারের কথা শুনেছি, তাই না, উইকলিপের কথা শুনেছি, ল্যাংল্যান্ডের কথা শুনেছি, যারা কি করছে সোশ্যাল যে জাস্টিস, তাই তো, ফেয়ার ট্রিটমেন্ট, মানে মানুষের অধিকার আদায়, হ্যাঁ, এইগুলোর জন্য তারা আন্দোলন করেছে। আন্দোলন করতে গিয়ে এই জিনিসটা এসে গেছে। কিন্তু দেখো, দ্য পিজেন্ট রিভোল্টস অলসো নন অ্যাজ ওয়েট টেলার্স রিভিলিয়ন was a significant uprising of the lower class against the ruling elite and the harsh feudal system. Sparked by poll tax, এই যে যখন 100 ইয়ার্স ওয়ারের কারণে কি কি হলো, রাজদরবার থেকে ব্যাপক পরিমাণে টাকা ক্ষয়ক্ষতি হলো। এদিকে তোমার ব্ল্যাক ডেথের জন্য অনেক মানুষ মারা গেল, কৃষির সমস্যা হলো, সবকিছু মিলে রাজকোষ প্রায় ফাঁকা, হয়তো টাকা পয়সা নাই, রাজ্য তো চালাতে হবে, হ্যাঁ, রাজ রাজ পরিবার চালাতে হবে, তাই তারা করলো কি, ট্যাক্স চাপিয়ে দিল। তাহলে দেখো, এই যে পোল ট্যাক্স যখন চাপিয়ে দিল, ইম্পোজ টু ফান্ড দ্য 100 ইয়ার্স ওয়ার, দ্য রিভোল্ট স কমনার্স ডিমান্ডিং সোশ্যাল জাস্টিস, ফেয়ার ট্রিটমেন্ট অ্যান্ড অ্যান এন্ড টু দ্য অপ্রেসিভ সার্ভডুম দ্যাট কেপ্ট ম্যানি ইন পভার্টি। সার্ভডুম মানে বুঝো তো, মানে ওই যে জায়গির, বুঝো, জায়গির, জায়গির খাটানো কোনো মানুষকে, বিশেষ করে তোমার যখন ফসল উৎপাদন বেশি হয় কারো জমিদারি প্রথাতে, তখন ওদেরকে জায়গির খাটানো হয়, মানে অন্য এলাকার মানুষ সেখানে এসে তারা খাটতে থাকে। তো এই হিসাবে তাদেরকে জি স্যার। খাটানো হচ্ছে, কিন্তু কি করা হচ্ছে, তাদেরকে সেই পরিমাণ মজুরি দেওয়া হচ্ছে না, খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে না, এগুলো নিয়েও আন্দোলন হয়েছে। দ্য রিবিলিয়ন আন্ডারস্কোর দ্য ইনক্রিজিং ডিস্যাটিসফ্যাকশন অ্যামং দ্য লোয়ার ক্লাসেস উইথ অ্যারিস্টোক্রেসি অ্যান্ড দ্য মোনার্কি। হ্যাঁ, মোনার্কি এবং অ্যারিস্টোক্রেসি নিয়ে লোয়ার ক্লাসের পিপলদের মধ্যে যে ডিস্যাটিসফ্যাকশন, সেটা এখানে প্রকাশ পেয়েছে। Although Chaucer does not directly reference the revolt, the sentiment and tension underlying it are evident in the sympathetic portrayal of the commoners in the Canterbury Tales. Through characters such as Miller, the wife of Bath, the plowman, এই ক্যারেক্টারগুলোর মাধ্যম দিয়ে চসার কি করেছে, gives voice to diverse perspective, দেখো, হ্যাঁ, highlighting both the virtues and flaws of social class, এর মাধ্যমে তিনি দেখিয়েছেন। এর পরবর্তীতে যেটা আসছে সেটা হলো ইনফ্লুয়েন্স অফ দ্য চার্চ অ্যান্ড কলস ফর রিফর্ম। হ্যাঁ, এই যে রিফরমেশন মুভমেন্ট যেহেতু আমরা পড়বো, তাই না, রিফরমেশন মুভমেন্ট বা তোমার রিভাইভাল অফ লার্নিং, এইখানে আমাদের সবচেয়ে বড় বিষয় হলো যে ক্যাথলিক চার্চ, যেটা আমরা দেখছিলাম, তাই না, যে চার্চ প্রথম শুরু হলো কনস্ট্যান্টিনোপলে 380-র দিকে, তারা কি কি পেল, রাষ্ট্রধর্মের একটা স্বীকৃতি পেল, তাই না? সেই হিসাবে ক্রিশ্চিয়ানিটি চলছিল, এবং তার প্রধান কেন্দ্রীয় চরিত্র ছিল হচ্ছে, কেন্দ্রীয় দল ছিল হচ্ছে ক্যাথলিক চার্চ। হ্যাঁ, এছাড়া কিন্তু দেখাচ্ছে যে একটাই ভাগ ছিল, কিন্তু মানুষ তো বরাবরই দুর্নীতিপরায়ণ, তাই না? ম্যান ইজ অলওয়েজ করাপ্টিবল। হ্যাঁ, অতএব সুযোগ পাইলে মানুষ করাপশন করবে। অতএব ধর্ম যখন মানুষ সেটা মানে, তখন যারা ধর্ম পরিচালনা থাকে তারা মানুষকে যে কোনোভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, ঠিক আছে, নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। সরি, আমি একটু কল ধরে নিই। হ্যাঁ, আচ্ছা, সবাই কি লাইনে আছো? কথা শুনতে পাচ্ছ আমার? জি স্যার। স্যার আচ্ছা, ঘুমিয়ে টুমিয়ে যাওনি তো সবাই? না স্যার। দেবরাত না মানে আচ্ছা, এবার হচ্ছে দেখো, তাহলে কি বললাম যে চার্চের যে বিষয়টা, তাই না, এটা আমরা রিফরমেশন পিরিয়ডে এসে ভালো করে জানবো। দেখো, দ্য 14th century ওয়াজ অলসো আ টাইম অফ সিগনিফিক্যান্ট রিলিজিয়াস ফার্মেন্ট। হ্যাঁ, এই সময় কি হচ্ছে দেখো, দ্য ক্যাথলিক চার্চ যেটা সেই শুরু হয়েছিল, এখন চলছে 14th century, তার মানে বয়স হয়ে গেছে কত চার্চের বলো তো? যেটা প্রতিষ্ঠিত হয়েছিল মনে করো 480-তে, এখন বলতেছে প্রায় 1000 বছর বয়স হয়ে গেছে নাকি?
ক্রিশ্চিয়ান জি চার্চে, স্যার। জি এটা স্যার। মোটামুটি ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গাতে। এতে মানুষজন বিশ্বাসও করেছে, মানুষ চার্চের অধীনে এসেছে। এইটা দেখে যারা ওই চার্চের কর্তৃত্বে ছিল তারা তো মোটামুটি ক্ষমতাপরায়ণ হয়ে উঠলো। হ্যাঁ, তারা ভাবলো যে ভালোই তো, মানুষ তো বেশ আমাদেরকে গ্রহণ করছে, আমরা যা বলছি তাই বিশ্বাস করছে। সেই হিসাবে তারা করলো কি, ক্লার্জি বিশেষ করে যারা ছিল, পাদ্রী, পুরোহিত, পোপ, বিশপ যারা ছিল, তারা অর্থনৈতিক লোভে পড়ে গেল। হ্যাঁ, কারণ মানুষ তো বিশ্বাস করে টাকা দেয়, তাই না? দান করে তো, নাকি? গরিব মানুষেরা বিশেষ করে চার্চে, মসজিদে বা মন্দিরে টাকা পয়সা দেয়। আর এই টাকা পয়সার উৎস দেখে মোটামুটি মানুষ তো, হ্যাঁ, তারা তো মোটামুটি আর মাথা ঠিক রাখতে পারলো না। তারা দেখাচ্ছে বিভিন্ন ধরনের অপরাধ কর্মে জড়িয়ে পড়লো। হ্যাঁ, বিশেষ করে রাজনৈতিক, ধর্মকেও কি রাজনৈতিক ক্ষমতার উৎস হিসেবে ব্যবহার করা হয় কিনা বলো তো? অনেক রাজনীতিবিদরা কি কি জি করে, স্যার, হয়। তারা ধর্মকে কিন্তু ব্যবহার করে, তাই না? ব্যবহার করে তারা কি করে, মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। হ্যাঁ, যে ধর্মীয় উপায়ে মানুষকে নিয়ন্ত্রণ করা যায় কিনা, কারণ ধর্ম একটা বিশ্বাস তো, এই বিশ্বাসের তো আর কোনো, মানে কি বলবো, এর তো কোনো ভিত্তি নাই, এটা জাস্ট বিশ্বাস, তাই না? আর এই বিশ্বাস দিয়ে মানুষকে জোরালোভাবে নিয়ন্ত্রণ করা যায়। মানে যা কিছু মনে করা হয় মানুষকে বোঝাতে পারলে মানুষ নিয়ন্ত্রিত হয়, এরকম একটা ব্যাপার। তাই বলছে যে ক্যাথলিক চার্চ হুইচ হেল্ড কনসিডারেবল পলিটিক্যাল পাওয়ার ওয়াজ মার্কড বাই করাপশন অ্যান্ড স্ক্যান্ডেল সাচ অ্যাজ দ্য সেলিং অফ ইন্ডালজেন্স অ্যান্ড অ্যাবিউজেস উইদিন দ্য ক্লার্জি। হ্যাঁ, সেলিং অফ ইন্ডালজেন্স, এটা দিয়ে আসলে কি বোঝায়? সেলিং অফ ইন্ডালজেন্স, হ্যাঁ দেখো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। হুম, স্যার এটা কোন চ্যাপ্টার পড়াচ্ছেন? আমরা কোনো বই না, শীট থেকে পড়াচ্ছি, চষারে যে আছি আমরা, ঠিক আছে? হুম, ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে আসলে কি বোঝায়। দেখো, দ্য সেলিং অফ ইন্ডালজেন্স ওয়াজ আ প্র্যাকটিস ইন দ্য ক্যাথলিক চার্চ হোয়ার পিপল পেইড ফর ফরগিভনেস অফ সিন। চিন্তা করো, পেইড ফর ফরগিভনেস অফ সিন মানে কি, মানুষজন পাপ করলে পারে তারা চার্চের বিশপ বা ফাদারের কাছে গিয়ে কি করবে, ক্ষমা চাইবে, তাই তো? বিশপ বা ফাদারেরা মনে করে কি দে আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ গড, তাদের কাছে যদি প্রার্থনা করা হয় তাহলে তারা করবে কি, গডের কাছে প্রার্থনা করবে, গড তাদের পাপ ক্ষমা করে দিবে। কি বুঝতে পেরেছো? জি স্যার। এবং সেই বিষয়ে তাদেরকে কি করা হবে, তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হবে, এবং যে সার্টিফিকেটটা তাদের মৃত্যুর সময় দিলে পারে কি হবে, এই সার্টিফিকেটের বলে তারা স্বর্গে চলে যেতে পারবে। এটা কি হতে পারে বলো? না না স্যার। স্যার। হ্যাঁ স্যার। অ্যান্ড কি হলো, রিডিউস টাইম ইন পার্গেটরি। হোয়াট ইজ দ্য মিনিং অফ পার্গেটরি? মানে টাকা মানুষের কাছ থেকে নিতে হবে। হ্যাঁ, এই জন্য সবাই এর সাথে যুক্ত থাকে। দেখো এই যে ইন ক্যাথলিক চার্চ, পার্গেটরি মানে কি, আ প্লেস অর স্টেট অফ সাফারিং ইনহেবিটেড বাই দ্য সোল অফ সিনার্স হু আর এক্সপিয়েশিং দেয়ার সিনস। মানে এখানে একটা সিস্টেম রয়েছে, যে সিস্টেমে তাদেরকে একটা বিশেষ পদ্ধতির মধ্যে নিয়ে যাওয়া হবে, ঠিক আছে তো, যেখানে দেখানো হবে যে তাদের পাপ ক্ষমা হয়েছে। মানে একটা, মানে পাপ শোধন, যেটা বলা হয় যে অনেক সময়, এই যে কারেন্ট গেল গা, ইস, ক্লাসে উপস্থিতি এত কম কেন বলো তো? রোজার জন্য? সবাই ঘুমাচ্ছি স্যার। হুম, যখনই নিব তখনই স্যার ওজু এটা হবে। তো স্যার স্বাভাবিক চরিত্র। রাতে নেওয়া, হ্যাঁ, মানে তোমাদের নিয়ে আমি খুব বিপদে আছি, বুঝতে পারছো? মানে মাঝে মাঝে ভালো লাগে না কেমন জানি। হ্যাঁ, মানে কেমন একটা অদ্ভুত পরিস্থিতি। ফার্স্ট ইয়ারের একটা পুরো ব্যাচ আমি বন্ধ করে দিয়েছি। এবার বলো আপনাকে ভাই। একদম আমি আর ওটা পড়াবোই না, আমি আস্তে আস্তে এই পড়ানোটা বাদ দিব। আমার খুব মাথা ব্যথা করে, খুবই মাথা ব্যথা করে, ভালো লাগে না। 200 স্টুডেন্ট আছে, 40 মন্ত্রের জন্য ক্লাস করে না। হ্যাঁ, এটা কোনো কথা হলো বলো? হ্যাঁ, এটা কোনো কথা হলো? স্যার আমি মাত্র স্কুলে টিউশনি করে শেষ করে মাত্র আসলাম, আইসা মাত্র জয়েন হলাম, আর সবাই এখন ঘুম। ধর্ম করতেছো তো সবাই, হ্যাঁ, ধর্মের নামে অধর্ম, এগুলো বুঝতে পারছো? ধর্মকে যদি কখনো অজুহাত হিসেবে ব্যবহার করো তাহলে সেই ধর্মটা না করাই ভালো, আমার কাছে যেটা মনে হয়। বলো, তুমি যদি রোজা রেখে ঘুমাও তাহলে সেই রোজা কি হওয়ার মতো? কি মনে হয় বলো তো? বলো। না স্যার, না ইবাদত স্যার। হ্যাঁ, তুমি যদি রোজা রেখে ঘুমাও, যে রোজাতে কষ্ট হবে বলে তুমি কাজ বাদ দিয়েছো, দিয়ে ঘুমাচ্ছ, আরাম করতেছো,
এবং তুমি যে কোনো অজুহাতে বলতেছো আমি একটু রোজায় আছি তো এই জন্য একটু কষ্ট মষ্ট হচ্ছে, এই জন্য কাজটা করতে পারি না। এই রোজার কোনো মানে নেই ভাই। তুমি যদি কষ্টই না করবা, তুমি যদি রোজা রেখে খাইয়ে দেয় ঘুমাবা, ঘুমাই আরাম করবা, আবার বিকালবেলায় উঠে যদি তুমি ইফতারি করো, তাহলে তো তোমার সেই রাতে ঘুমানোর মতো হয়ে গেল, তো রাত দিন উল্টে গেল না? যে তুমি সন্ধ্যায় খাইতা, সকালে সকালে খাইতা, সারা রাত ঘুমাইতা। এখন তুমি তো উল্টা করতেছো, উল্টা করতে সকালে খেয়ে দিয়ে ঘুমাচ্ছি, আবার বিকালে উঠতেছি। তাহলে কিন্তু রোজা রাখার আছে কি তোমার? তুমি তো প্রতিদিনই রোজা করোই, তুমি তো রোজা ঠিক রাতেই করো, বলেছেন। শুধু রাত জি দিনকে একটু স্যার। উল্টাই নিয়েছো। এ রোজা দিয়ে লাভ কি? ধর্ম করলে ভালো মতো করো, না ধর্ম বাদ দাও। সৃষ্টিকর্তাকে ঠকানোর দরকার নেই তো। ভাব দেখাচ্ছ নাকি যে রোজা করে যে আমি রোজা রাখি? হ্যাঁ, রোজার নাম দিয়ে তুমি পড়াশোনা কাজ বাদ দিচ্ছ, ফাঁকিবাজি করতেছো। হ্যাঁ, কাজ বাদ দিচ্ছ, যে কোনো কথাতে আমি রোজায় আছি, ক্লান্ত হয়ে গেছি। তাহলে রোজা তুমি রেখো না, যদি তোমার রোজাটা অজুহাত হয়ে যায়। সৃষ্টিকর্তা তোমাকে অজুহাত দেখানোর জন্য রোজা রাখতে বলেনি, ঠিক আছে? স্কুল কলেজ ছুটি দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমার তো মনে হয় স্কুল কলেজ খোলা দরকার ছিল। জি স্যার, স্যার আমি অনেক হলো বুঝতে স্যার, পারবো। সজাগ থাকে সম্ভবত তাহাজ্জুদ পড়ে তো, এই জন্য মনে হয় অনেকে ঘুমায়। তো ওইটা বললাম, ঘুমাইলে তো লাভ কি হলো বলো? ঘুমায় যদি তুমি তোমার দিনটাকে রাত করে নিবা, রাতটাকে দিন করে নিবা, তাহলে তো আর লাভ নেই। এতে লাভটা কি হলো? হ্যাঁ, কারণ ওই গরিব মানুষেরা যাদের বাড়িতে বিদ্যুৎ নেই, তারা সন্ধ্যা 6টার সময় খেয়ে ভোর 6টার সময় ওঠে। ওখানে তো 12 ঘন্টা হয়ে যায়, হয় না? বলো, ওখানে তো 12 ঘন্টা হয়ে যায়। তুমি যে জি। রাতে ঘুমাচ্ছ বলে তুমি কিছু বুঝতেই পারতেছো না, ওইটা তুমি দিনে হয়ে যাচ্ছে। তাহলে কি লাভ হলো বলো? সন্ধ্যায় ক্লাস নিলে স্যার ক্লান্ত, রাতে ক্লাস নিলে ক্লান্ত, সকালে ক্লাস নিলে স্যার ঘুমাচ্ছি, দুপুরে ক্লাস নিলে হবে না স্যার। তাহলে তো এই 1 মাস তো তাহলে আমারও বন্ধ রাখা উচিত। দিয়ে দিব বন্ধ? বলি স্কুল কলেজ তো বন্ধ দিয়েছি, না আমিও স্যার। বন্ধ দিয়ে দিই, যে ঘুমাও। না স্যার। এত টেনশন নেওয়ার কি আছে? সেদিন ফার্স্ট ইয়ারে ব্যাচে প্রায় 70-80 জন আছে, ক্লাসে জয়েন করেছে মাত্র 4 জন। ঠিক আছে, 4 জন ক্লাসে জয়েন করেছে। আমি বাদ দিয়ে দিয়েছি যে তোমার ইমামুল, পড়ালেখা একটু অফ করবো না। রাখো ভাই। ধর্ম করলে স্যার ভালো ঈদের করে সময় করো, বন্ধ। আর নাই বাদ দাও। হুম, স্যার ঈদের কয়দিন আগে বন্ধ দেবেন স্যার? হ্যাঁ, না সেটা তো ঈদের আগে তো ছুটি দিব, এখন বললে পরে এখনই দিয়ে দিব, আমার কোনো সমস্যা না তো। পড়াশোনা না না হলে সেটা চালিয়ে রেখে লাভ কি? 1 মাস পরে না ক্লাস স্যার, নিব। না স্যার, আমার দিন ক্লাস মিস গেলে আমার খুব আফসোস হয়। সেই আমি পরিমাণটাই এই তো মাত্র কম। সকালবেলা উঠে 7:30 বাজে উঠা স্কুলে গেছি, স্কুল করে মানে বাচ্চা পড়ায়, তারপর আবার আইসা তাড়াতাড়ি জয়েন হয়েছি স্যার। হুম হুম। একদিন মিস গেলে আমার খুব সমস্যা লাগে। না, রেকর্ড ক্লাস তো ভালো লাগার কথা না, এটা তো আমিও বলি, তাই না? রেকর্ড ক্লাসে ভালো লাগবে এটা তো না। কিন্তু জি স্যার, সেখানে এটা কিছু একটা জিনিস না বুঝলেও জিজ্ঞেস করা যায় না। আর অ্যাটেনশনটা তো রেকর্ড ক্লাসেই থাকে থাকে না। ওটা তুমি দেখা যাচ্ছে খাইতে খাইতে ইয়া করতে করতে রেকর্ড ক্লাস দেখছো, মূল কথা চলে গেছে, তুমি খেয়াল করোনি। রেকর্ড ক্লাস দেখে আমার তথ্যগুলো সবাইকে দেওয়াও যায় না। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। এই যে আমি একই জিনিস তোমাদেরকে কতবার মেসেজ দিই, তারপরও এই যে দেখো, আমি তোমাদেরকে একটা শিট দিয়েছি, সেখানে বিকাশ নাম্বার আলাদা করে লিখে দিয়েছি, নগদ রকেট নাম্বার লেখা আছে না এই জায়গায়? লেখা আছে তো নাকি? জি স্যার। জি স্যার। তারপরে জি স্যার। ধুমসে দেখতেছি নগদে আমার সে প্রথম নাম্বারে নগদে টাকা পাঠাচ্ছে, অথচ ওটা তো আমার নগদ অ্যাকাউন্ট নাই। আর আরেকটা কথা হলো, আমি তো ওখানে সিটের নিচেও লিখে দিয়েছি যে ফি দেওয়ার পর তোমরা মেসেজে আমাকে জানাবা। তারপরে দেখি আজকে হোক কালকে হোক ওই ধুমসে টাকা পাঠা, স্যার আমি টাকা পাঠিয়ে দিয়েছি। তুমি কোন ব্যাচের কোন মাসের কোন নাম্বার থেকে টাকা দিও সেটা আমাকে তো জানাবা। কারণ টাকা তো অনেকেই দিচ্ছে, বিভিন্ন ব্যাচের দিচ্ছে, কারণ 3টা 4টা ব্যাচ আছে এখন। কে কখন টাকা দিচ্ছে আর নাম্বার দেখে তো আমি চিনতে পারবো না তুমি কোন ব্যাচের কোন জন, তোমার নাম কি, তাই না? তাহলে আমাকে তো সেটা জানাতে হবে, সেটা না জেনে স্যার আমি টাকা দিয়েছি, স্যার একটু দেখেন। তা আমি কোন নাম্বার থেকে টাকা দিয়েছো, কত মাসের ফি দিয়েছো, সেটা তুমি জানাও। আবার এমনও হচ্ছে 2-1টা শুধু শেষের নাম্বার দিয়ে দেয়, ওই নাম্বারও হয় না অনেক সময়, কারণ একই নাম্বার অনেক সময় হয়ে যায় অনেকের। যেমন আজকে সকালে দেখতেছি শেষের 3 ডিজিট দুজনের একই, দুইজনের একই। এখন সে যদি আমাকে পুরো নাম্বারটা না দেয় আমি বুঝতে পারবো বলো তো? আর আমি তো নাম্বারটা দিতে বলছি, আচ্ছা। তোমার বিকাশ নাম্বার জানলে কি আমি তোমার টাকা তুলে নিব? বলো তো, তুলে নিব? যে স্যার না আপনি স্যার, না দরকার অনেকে স্যার। বিকাশ আবার নাম্বার ক্যাশ ইন জানেন তো দেয়। আমার টাকা তুলে নেবেন, তা আমার বিকাশ নাম্বার তো তোমরা সবাই জানো, তা টাকা তুলে নিও আমার বিকাশ থেকে। তা যে নাম্বার থেকে টাকাটা পাঠাবে সেটা পুরোটা দিতে তোমাদের কি সমস্যা হয়? সেটাও দাও না। ওই শেষে দেখা যায় 2-3 ডিজিট দাও, দেখা যায় 2-3 জনের একই ডিজিট হয়ে যাচ্ছে শেষে। এতবার করে বলার পরেও তোমরা মূল কথাটা যেন বুঝতেছই না আমার। কেন বুঝতেছো না? এই যে ক্লাসগুলো দেখো না,
নিয়মিত ক্লাস করো না, মেসেজগুলো পড়ো না ঠিক মতো। ওই একই কথা যদি আমি পরীক্ষার আগের রাত পর্যন্ত দিই, তাও সবার কাছে পৌঁছাবে না। এটা খুবই বিরক্ত লাগে, হ্যাঁ, যে অধিকাংশই 2-10 জন ক্লাস করবে না সেটা মেনে নেওয়া যায়, কিন্তু এখানে 60 থেকে 70% স্টুডেন্ট ক্লাস করে না, না রেকর্ড ক্লাস করে না। কারণ রেকর্ড ক্লাসে আমার যে ভিডিওগুলো আমি আনলিস্টেড করে রাখি, ওগুলো অ্যামাউন্ট দেখলো বলে যে কয়টা ভিউ হয়েছে, কয়জন ক্লাস দেখছে। তোমার স্টুডেন্ট আছে মনে করো 200, ভিউ হয়েছে মনে করো 40-50 জন, 50টা, তার মানে বুঝলাম যে আমার ক্লাসে ছিল 30 জন আর হচ্ছে 40 জন, তার মানে আরো 50 জন এটা দেখেইনি ক্লাস। ওই 50 জন করবে কি, মাস শেষে গিয়ে আর জয়েন হবে না, কারণ বুঝবে ও পড়াশোনা হবে না, আমি কিছু বুঝি নাই, ও আমার পড়া হবে না, মাস শেষে তাকে রিমুভ করে দিতে হবে, সে ভাববে এখানে থেকে আমার পড়াশোনা হবে না। হ্যাঁ, এরকম ভাবে তাদের দ্বারা নেগেটিভলি উপস্থাপিত হতে হয়, এই যে একটা সমস্যা। তো যাই হোক, অনেক কথা বলে বসলাম, ওটা ইয়া করো না, যেহেতু কারেন্ট চলে গেছিলাম একটু ইয়েটা ঠিক করে নিই, হ্যাঁ, কারণ না হলে আবার ওয়াইফাই না নিলে সমস্যা। আচ্ছা, তো সবাই শুনতে পাচ্ছ তো? জি স্যার। তাহলে হলো কি, দেখো, তাহলে সেলিং অফ ইন্ডালজেন্স মানে হচ্ছে পাপ ক্ষমা করার জন্য টাকা নেওয়া এবং রিডিউস টাইম ইন পার্গেটরি। পার্গেটরি মানে হচ্ছে কেউ যদি কোনো পাপ করে, সেই পাপের শাস্তিমূলক কিছু ব্যবস্থা থাকে। তাহলে তুমি যদি টাকা দাও, তাহলে তোমার শাস্তির টাইমটা কি করা হবে, কমানো হবে, ঠিক আছে? তো এখানেও টাকার খেলা, মানে টাকা দিলে পরে মনে করো তোমাকে শাস্তি স্বরূপ এক জায়গাতে আটকে রাখা হবে, যে তোমাকে 7 দিন এক জায়গাতে বন্দি করে রাখা হবে, তুমি সারাদিন পাপ করবা আর বাইবেল পড়বা, তুমি বাইবেল পড়বা এবং ক্ষমা মানে প্রার্থনা করবা পাপ ক্ষমার জন্য। সেটা হয়তো 7 দিন বলা হয়েছে। কেউ কেউ হয়তো এছাড়া বড় অপরাধ করেছে, ব্যভিচার করেছে, তাকে হয়তো বলো তুমি 1 মাস থাকবা, তো তাকে সে টাকা পয়সা দিলে তার টাইমটা কমিয়ে নেওয়া হবে, হ্যাঁ, এ তোমাকে 7 দিন করা হলো, 1 মাস না। যার সে 7 দিন, তাকে বললো আচ্ছা তুমি 24 ঘন্টার মধ্যে করে দিও, এরকম। এখন যেমন হয়েছে, আর একটা জিনিস বলি আমি, সেটা হলো আমাদের এখন চার্চগুলোতে একটা সিস্টেম ছিল, ঠিক আছে? তো চার্চগুলোতে একটা সিস্টেম ছিল, সেটা হলো বাউন্স বলা হয়, ঠিক আছে? তো আচ্ছা আচ্ছা, এখানে ওটা দেখাচ্ছে না হয়তো বা। ব্যালেন্স দেখাচ্ছে কেন? আচ্ছা, আচ্ছা, এখানে দেখি আমরা, এটা দিই, ব্যান হিসাবে দিয়েছে ম্যারেজ ডিক্লারেশন। আচ্ছা, তো এখানে একটা সিস্টেম আছে, সেটা হলো দ্য ব্যান্স অফ ম্যারেজ, এটাকে ঘোষণা করা হয় চার্চে। মানে যখন কারো বিয়ের আয়োজন করা হবে চার্চ থেকে, তখন 3 সপ্তাহ, আমার কথা সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। মনে করো জি স্যার। এ এবং বি এর সাথে বিয়ে শাদী হবে, ঠিক আছে? তো এ এবং বি বিয়ে করবে, ঠিক আছে? তো আমি বললাম কি, টমাস অ্যান্ড ম্যারি, তো এই দুই দিন মনে করো বিয়ে হবে। তো এটা করা হবে কি, 3 সপ্তাহ পর পর চার্চে, প্রতি সানডেতে যখন চার্চ কংগ্রেগেশন হবে, তখন এটাকে কি করা হবে, ঘোষণা করা হবে চার্চে, যে এর ছেলে এর সাথে এর মেয়ে, তাই তো, সাথে বিয়ে হতে যাচ্ছে। যদি কারো কোনো আপত্তি থাকে এই বিয়েতে, তাই তো, যদি এই বিয়েতে কারো কোনো আপত্তি থাকে, তাহলে এখনই বলতে হবে, তা না হলে আজীবন তোমাকে নীরব থাকতে হবে, ঠিক আছে? মনে করো যে ম্যারির সাথে আরো কারো হয়তো অবৈধ সম্পর্ক ছিল, টমাস সেটা জানে না, এখন বিয়ের পর যদি জানাজানি হয়ে যায়, তাহলে কি সংসার টিকবে? তার বলো, টিকবে না। না। টমাসের এরকম কোনো সম্পর্ক যে টমাসের আগে একটা বিয়ে আছে, সেটা কেউ জানে না, এখন টমাস আর একটা বিয়ে করতে চায়। কেউ যদি জেনে থাকে যে টমাসের আগে বিয়ে আছে বা মেরির আগে বিয়ে আছে বা অবৈধ সম্পর্ক আছে, তাহলে এখনই জানাই দেন, তাহলে বিয়েটা করানো হবে না, চার্চ এই দায়িত্ব নিবে না, এই বিয়ে চার্চ থেকে করানো হবে না। এরকমভাবে পরপর 3 সপ্তাহ বলা হবে।
3 সপ্তাহ পেরিয়ে গেলে বিয়ে শাদী করানো হবে, তাই তো। কিন্তু তারপরে যদি কেউ তাদের গোপন কথাগুলো বলে, তাহলে চার্চ তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে, যে এতদিন কেন আপনি বলেননি। কারণ একটা বিয়ে আছে, যে ক্রিশ্চিয়ানিটিতে নিয়ম আছে কি, যে বিবাহ মানে ডিভোর্স দেওয়া যাবে না, ডিভোর্স দেওয়া যাবে না, ঠিক আছে তো। মৃত্যুর আগ পর্যন্ত ডিভোর্স হবে না। যদি কেউ মারা যায় তাহলে দ্বিতীয়জন বিয়ে করতে পারবে, কিন্তু একজন মারা যাওয়ার আগ পর্যন্ত কোনো ডিভোর্স হবে না। ব্যাপারটা এরকম সিস্টেম আছে। তো এই জন্য চার্চ এটাতে স্যার দায়িত্ব কেউটা নেয়। হ্যাঁ, স্যার একজন থাকতে আরেকটা বিয়ে করতে পারবেন স্যার? না বলো, একজন জীবিত থাকতে, মনে করো স্বামী স্ত্রী জীবিত থাকতে যদি স্বামী বা স্ত্রী যদি একজনকে বিয়ে করে, তাহলে সেটা ব্যভিচারের মধ্যে পড়ে ক্রিশ্চিয়ানিটি মতে, ঠিক আছে, বাইবেল মতে। যদিও এটাকে এখন আর মানা হচ্ছে না, সেটা তো একদম পুরো চেঞ্জ হয়ে গেছে, কে কাকে কখন ডিভোর্স দিচ্ছে কি হচ্ছে। চার্চ থেকে কিন্তু কোনো ডিভোর্স হয় না, এটা একটা জিনিস খেয়াল রাখো। চার্চ থেকে কোনো ডিভোর্স হয় না। ডিভোর্স হলে পারে সেটা লতে, কোর্টে করাতে হয়, ঠিক আছে তো। চার্চ থেকে কোনো ডিভোর্স হয় না, চার্চ থেকে কোনো ডিভোর্স হয় না, এবং এই কোনো ডিভোর্স পেপারও চার্চ দেয় না। যতক্ষণ না একজন মারা যাচ্ছে আর ততক্ষণ একটা পর্যন্ত দ্বিতীয় বিয়ে হবে না, ঠিক আছে। কেউ যদি তার চার্চ মানে চার্চের সবসময় ডিনাই করে স্যার, মানে সবসময় মানে না, তখন কি তার প্রতি কোনো মানে আপনার ধর্মমতে কোনো মানে এই চাপ প্রয়োগ করা হয় তার উপরে? অবশ্যই অবশ্যই, সে তো ইয়া হয়ে যায়, চার্চ থেকে তো বহির্ভূত হয়ে যায়। সে চার্চের কোনো কিছু অংশগ্রহণ করতে পারবে না এবং চার্চের অধীনে থাকতে পারবে না, ঠিক আছে তো। সে বাইরের লোক, এবং সে তখন দেশের আইন মতে যা খুশি করতে পারে, কিন্তু চার্চের নিয়ম না মানলে সে চার্চ থেকে বাইর হয়ে যাবে, তাকে চার্চ বহির্ভূত ধরা হবে, ঠিক আছে তো। তাই, আর চার্চ বহির্ভূত মানেই সে ওই ধর্মের না, ব্যাপারটা এরকম। তো যাই হোক, এই যে এখন যে সিস্টেমটা, সেটা কথা আসছিলাম, এই যে 3 সপ্তাহ এটাকে ঘোষণা করা হয়, কিন্তু এখন চার্চ করেছে কি, 3 সপ্তাহের সময় নাই। মনে করো কালকে আমার বিয়ে করা দরকার তার সাথে, এখন চার্চকে টাকা দিলে পারে, চার্চ কি করে, ওই 3 সপ্তাহ না, ওই এক রবিবারেই ওই 3 বার পরে দিবে। তাহলে কি কোনো লাভ হলো বলো? উদ্দেশ্যটা কি ছিল আমার, বলো তো? যে বিয়েটা যেন খুব তাড়াহুড়ো ঠিক করে না হয়, তা না বিয়েটা যাতে খুব তাড়াহুড়ো করে না হয়, এবং এর ভিতরে যদি কোনো সমস্যা থাকে সেটা যেন সমস্যাটা কি কি হয়ে যায়, প্রকাশ করানো হয়, এবং তাহলে সেই বিয়েটা আমরা পড়াবো না। কিন্তু চার্চ এখন করতেছে কি, যে প্রতি সপ্তাহ তুমি কিনে নিতে পারো, তুমি 5,000 টাকা দাও, 10,000 টাকা দাও, তোমাকে আমরা একদিনেই আমাদের এই ব্যান্ডটা পরাই দিচ্ছি। তাহলে কি কোনো লাভ হলো? ধর্মের উদ্দেশ্য কি সাধিত হলো বলো? আচ্ছা এখানে জাস্ট একটা টাকার খেলা হয়ে গেল আর কি, চার্চের কিছু ইনকাম হয়ে গেল। এই সিস্টেমটা এখন করা হচ্ছে। তো এইগুলো আসলে এক ধরনের করাপশন। কারণ এই জন্য কি কি হচ্ছে, দেখা যাচ্ছে বিয়েতে সমস্যা হচ্ছেই। স্যার ওই এখন টাকাটা স্যার আপনাদের চার্চে জমা থাকে না, যার যিনি ওই আপনার মানে ঠাকুর বা পাদ্রী থাকেন উনি নেন? না, এটা চার্চে থাকে জমা, এবং এটা চার্চের বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা হয়, কিন্তু আসলে এখন টাকা পয়সাগুলো ওই চার্চ পাদ্রিটাই খেয়ে ফেলে সব। চার্চের আর উন্নয়ন হচ্ছে না, বুঝতে পারছো? মানে এখন একটা ওই যে করাপশনটা আগে যেমন হয়েছিল, এখনো সেই অবস্থায় চলে আসতেছে, সেই অবস্থা চলে আসছে। এতে মানুষ চার্চের প্রতি বিশ্বাস হারিয়েছে, চার্চে যাওয়া বা এগুলো অনেকখানি মানুষ মানে কি কি করব, এখন সবকিছু মনিটারি, ধর্মটাও এখন ইনকামের একটা সোর্স হয়ে গেছে। তাহলে এটা কিন্তু তৎকালীন সময়ে হতো, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে যে সেলিং অফ ইন্ডালজেন্স এবং রিডিউস টাইম ইন পার্গেটারি। তাহলে এই যে জায়গাগুলো তারা করতেছে, এগুলো তাই এগুলো কি তাহলে কোনো কাজ হলো বলো? এগুলো নিশ্চয়ই তাহলে ধর্মবিরুদ্ধ হচ্ছে, এগুলো ধর্মবিরুদ্ধ। স্যার হ্যাঁ, স্যার আপনারা যে মিশনারি ওইগুলা স্যার কিভাবে মানে এই মানে কি হয় মানে পরিচালনা করা হয় ও বিভিন্ন জায়গায় দেখা যায়? তা আমাদের এলাকার দিকে একটা আছে স্যার। হ্যাঁ, এগুলো তো যে চার্চ থাকে, যেমন আমরা আছি চার্চ অফ বাংলাদেশের অধীনে, ক্যাথলিক চার্চ আছে, তাই তো। এগুলো কেন্দ্রীয়ভাবে পরিচালিত হয়। ঢাকা মানে বিভিন্ন ইয়ে আছে, যেমন আমাদের দেশে বিভিন্ন ধরনের সিস্টেম আছে না, বিভাগ আছে, জেলা আছে, থানা আছে, ওইরকম আমাদের চার্চেরও কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডিনোমিনেশন আছে বলা হয়। হ্যাঁ, ওই ডিনোমিনেশন অনুসারে ভাগ হয়। যেমন আমাদের প্যারিস বলা হয়, যে গ্রাম ভিত্তিক বলা হয় প্যারিস, কয়েকটা প্যারিস নিয়ে গঠিত হয় ডিনারি, কয়েকটা ডিনারি নিয়ে গঠিত হয় একটা ডায়োসিস, ঠিক আছে তো। এবং তার সেই ডায়োসিসের একজন করে প্রধান ইয়া থাকে, বিশপ থাকে, আবার তাদের আবার একজন প্রধান। যেমন বাংলাদেশে চার্চ অফ বাংলাদেশের অধীনে 3টা ডায়োসিস আছে, বরিশাল আছে, তারপরে কুষ্টিয়া আছে এবং রাজশাহী আছে, এবং এই 3টার আবার কেন্দ্রীয় হচ্ছে ঢাকাতে। এবং এবং চার্চ অফ বাংলাদেশ হচ্ছে চার্চ অফ ইংল্যান্ডের কেন্দ্র। এটা আমরা পরে বলবো, কারণ এখানে চার্চ অফ ইংল্যান্ডের কথা আসবে এই যে রিফরমেশন পিরিয়ডে, ঠিক আছে, রেনেসাঁস পিরিয়ডে চার্চ অফ ইংল্যান্ড। চার্চ অফ ইংল্যান্ড হচ্ছে বিভিন্ন দেশে পরিচালিত হয়, কি নামে? সেই দেশের নাম। যেমন চার্চ অফ ইন্ডিয়া, চার্চ অফ মালয়েশিয়া, চার্চ অফ বাংলাদেশ, ঠিক আছে তো, চার্চ অফ সিঙ্গাপুর, চার্চ অফ এরকম ভাবে জার্মানি, এইভাবে কিন্তু পরিচালিত হয়। তাহলে কেন্দ্রীয়ভাবে এটা পরিচালিত হয় ইংল্যান্ড থেকে। আর ক্যাথলিক চার্চের কেন্দ্রীয়ভাবে পরিচালিত হয় তোমার রোম থেকে, এইভাবে পরিচালিত হয়, ঠিক আছে। তো যাই হোক,
ওটা বাদ দাও। ওকে স্যার, ধন্যবাদ। হ্যাঁ, তো এইভাবে দেখো, ডোনেশন, পিপল অফার্ড মানি টু চ্যারিটেবল ওয়ার্কস টু বিল্ড চার্চেস, চার্চের দেখাশোনা, পাদ্রী পুরোহিতের খাওয়া দাওয়া, তাই তো, তারপর হচ্ছে চ্যারিটেবল কাজের জন্য মানুষ টাকা দান করে, সেই টাকাটারও নয়ছয় হয়, ঠিক আছে তো। তারপর হচ্ছে জানেস টাইজেল মানে কি, আর দেখো, ডোমিনিকান প্রিচার হু সোল্ড ইন্ডালজেস ইন জার্মান ল্যান্ডস, হি ইজ নন ফর সেইং হোয়েন দ্য কয়েন ইন দ্য কফার রিংস দ্য সোল ফর পার্গেটরি স্প্রিং। দেখো খেয়াল করো, তিনি এমনভাবে প্রচার করছেন যে যখন কয়েন কফারে ফেলা হবে, কফার মানে কি, ওই যে পয়সা ফেলার জায়গা থাকে না মন্দির মসজিদে, কাঠের তৈরি বা সিমেন্টের তৈরি কি থাকে না, দান, মুক্ত হস্তে দান করুন, হ্যাঁ, ওখানে টাকা পড়া মানে কি বলতেছে কি, দেখো এমন একটা ছন্দ তৈরি করেছে যে হোয়েন দ্য কয়েন ইন দ্য কফার রিংস দ্য সোল ফ্রম পার্গেটরি স্প্রিংস, মানে কি তুমি এইখানে টাকা দেওয়া মানে তোমার সোল হয়ে যাবে কি, পাপ ক্ষমা হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে কি করা হতো দেখো, ইন্ডালজেন্স ওয়ার আ ওয়ে টু রিসিভ রেমিশন অফ পানিশমেন্ট ফর সিনস, পিপল কুড বাই ইন্ডালজেন্স ফর দেমসেলফ, দেয়ার অ্যানসেস্টর এন্ড রিলেটিভস, এমনকি তারা আত্মীয়ের জন্য, যে আমার একজন আত্মীয় মারা গেছে, তাহলে আত্মীয়ের জন্য আমি 10,000 টাকা দিলাম, আপনারা একটু প্রার্থনা করে দিন, তার জন্য কি কি হয়ে যায়, পাপ ক্ষমা হয়ে যায়। এটা কি হয় বলো? তারপর হচ্ছে দ্য প্র্যাকটিস বিকাম কন্ট্রোভার্সাল, এটা নিয়ে তো বিশেষ বিতর্ক থাকে। ইন 16th সেঞ্চুরি কন্ট্রিবিউটিং টু দ্য প্রোটেস্ট্যান্ট রিফরমেশন, এই যে প্রোটেস্ট্যান্ট রিফরমেশনের কথা আসবে, আর এই রিফরমেশনের সবচেয়ে বড় অবদান রেখেছিলেন মার্টিন লুথার, যিনি হচ্ছেন জার্মান একজন তিনিও কিন্তু ক্যাথলিক একজন ছিলেন, বিশপ ছিলেন বা ফাদার ছিলেন, হ্যাঁ, অ্যান্ড আদার প্রোটেস্ট্যান্ট থিওলজিয়ান্স অ্যাটাক দ্য প্র্যাকটিস। এবং দেখো এই কথাগুলো আসবে বারবার। ইন্ডালজেন্স কন্টিনিউ টু প্লে আ রোল ইন দ্য মডার্ন ক্যাথলিক রিলিজিয়াস লাইফ, এখনো চলছে, কিন্তু এটা এখনো চলে, বিশেষ করে ক্যাথলিক ধর্মে, প্রোটেস্ট্যান্ট ধর্মে এটা নাই। ক্যাথলিক ধর্মে এই যে তোমার ইস্টার সানডে আসতেছে, তারপরে বিশেষ বিশেষ দিনগুলোতে ফাদারের কাছে গিয়ে পাপ ক্ষমা চাইতে হয়, ঠিক আছে তো। এবং এমনও আছে যে অনেকে টাকা দিয়ে প্রার্থনা চায়, প্রার্থনা কিনে নেয়, ঠিক আছে তো, প্রার্থনা কিনে নেয়। এই জিনিসগুলো মোটেও ভালো জিনিস না, হ্যাঁ, এটা জাস্ট একটা ইনকাম সোর্স হয়ে যাচ্ছে মাত্র, এবং সেই টাকাটা অবৈধ বৈধ এর কোনো ঠিক নাই, হ্যাঁ। তো এই জন্য সেখানে তো ধর্মকর্ম থাকে না, ধর্মকর্ম চলে না। তো যাই হোক, এই সকল কারণে কি হয়েছিল তখন তোমার, এই যে আমরা পড়ছিলাম কোন জায়গায়, এই যে বলছে কি, ইন্ডালজেন্স, সেলিং অফ ইন্ডালজেন্স এন্ড অ্যাবিউজেস উইদিন দ্য ক্লার্জি, এই জন্য চার্চের রিফরমেশন প্রয়োজন হলো। দিস পিরিয়ড স দ্য আর্লি স্টারিং অফ রিফর্মিস্ট আইডিয়াস, নোটেবলি থ্রু ফিগার্স লাইক জন উইকলিফ, তাই তো, যে কি করেছিলেন, হু অ্যাডভোকেটেড ফর ট্রান্সলেটিং দ্য বাইবেল ইনটু ইংলিশ টু মেক ইট অ্যাক্সেসিবল ফর দ্য কমন পিপল। হ্যাঁ, তাহলে ওই যে তারা জনগণ পড়তে পারতো না বাইবেল, তাই তারাকে ভুল বুঝাইয়ে এই সকল কথা বলে তাদেরকে কি করানো, ওই কাজগুলো করানো হতো, যে বাইবেল এই বলে সেই বলে। কিন্তু যখন এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করা হলো এবং জনগণ যখন এটা পড়তে শিখলো, তখনই বুঝতে পারলো যে আমাদের চার্চ কি করেছে, ঠকিয়েছে। উইকলিফস আইডিয়াস লেড দ্য গ্রাউন্ড ওয়ার্ক ফর লেটার প্রোটেস্ট্যান্ট রিফর্মস, হ্যাঁ, চ্যালেঞ্জিং দ্য অথরিটি অফ দ্য চার্চ অ্যান্ড দ্য ক্লার্জি। Chaucer's The Canterbury Tales reflects the critical view of ecclesiastical corruption. Ecclesiastical মানে কি বলছিলাম জানো? Ecclesiastical corruption, স্যার যাজকীয় সম্প্রদায় হ্যাঁ, বিশেষ। যাজক সম্প্রদায়, তাহলে যাজকদের মধ্যে ecclesiastical মানে হচ্ছে রিলেটিং টু ক্রিশ্চিয়ান চার্চ এন্ড ইটস ক্লার্জি। তাহলে ecclesiastical corruption মানে কি, ওই চার্চ বা হচ্ছে তোমার ইয়ার ভিতর দুর্নীতি, তাই না, এটাকে দেখানো হয়েছে। স্পেশালি ইন দ্য ক্যারেক্টার অফ পার্ডোনার। পার্ডোনার মানে কি, যে হচ্ছে ক্ষমা করে দেয়, হ্যাঁ, পার্ডোনার। পার্ডোনার হচ্ছে একটা ক্যারেক্টার, পার্ডোনার হচ্ছে এই ক্যান্টারবারি টেলসের একটা ক্যারেক্টার, যার মাধ্যমে দেখানো হয়েছে যে পার্ডোনার হচ্ছে কি, যে ক্ষমা করে মানুষকে। হ্যাঁ, দেখো, আ পার্ডোনার ওয়াজ এ মেডিয়েভাল ক্যাথলিক ক্লেরিক হু রেজড মানি ফর দ্য চার্চ বাই সেলিং ইন্ডালজেন্স। দেখো, হ্যাঁ, সে কি করে টাকা, মানে সে ইন্ডালজেন্স সেলস করে, সে কি করে মানুষের কাছ থেকে টাকা তুলে। ইন্ডালজেন্স ওয়ার সার্টিফিকেট, দেখো, ইন্ডালজেন্স ওয়ার সার্টিফিকেট দ্যাট রেমিটেড ecclesiastical penance or the time a penitent had to fast or do penance for a sin, মানে উপবাস করে বা তাকে একাকী রেখে প্রার্থনা করানো, এগুলো করানো হতো। তো যদি টাকা পয়সা দেওয়া হয় তাহলে সেই সময়টাকে কমিয়ে দেওয়া হতো, বা সেখান থেকে তাকে মুক্ত করা হতো, যে তোমার পাপ ক্ষমা হয়েছে বলে বলা হতো। হ্যাঁ, তাই কিও দেখো, পার্ডনার্স উড ট্রাভেল থ্রু আউট ইউরোপ অফারিং ইন্ডালজেন্স টু পিপল হু কন্ট্রিবিউট মানি টু আ চার্চ অর আদার গুড কজ। দে উড অলসো এক্সিবিট রিলিক্স। রিলিক্স বলতে বুঝো তো, রিলিক্স মানে বুঝো কি কি জিনিস? না স্যার। আমাদের ইয়া হয় না, যে বিভিন্ন সময় দেখবা যে বিভিন্ন মাহফিল ঠাফিল হলে পারে সব বিক্রি করে না। জি স্যার। মানে হচ্ছে যেমন আমাদের ক্রস, ক্রস আছে না, ক্রস, খ্রিস্টান ধর্মে ক্রস ইউজ করা হয়, হ্যাঁ, ক্রস বিক্রি করা, তারপর হচ্ছে বাইবেলের থেকে বিভিন্ন কোড বিক্রি করা, হ্যাঁ, এইগুলো, হ্যাঁ, যেগুলো স্যার ওই যে তসবিহ, তারপরে এই যে বিক্রি করা, এই জাতীয় জিনিসগুলো। হ্যাঁ, বলছে যেমন চার্চে এখনো কি করে, বিশেষ করে ক্যাথলিক চার্চে কিন্তু ওই
ম্যারি, জিজাস ক্রাইস্টের ইয়াগুলো কিন্তু বিক্রি করা হয়। হ্যাঁ, এই যে দেখো, এই যে এইরকম ক্রস, হ্যাঁ, ক্রস টস আছে না, তারপর হচ্ছে জিজাজের মাথা, জিজাজের হচ্ছে কাপড়, হ্যাঁ, এরকম ভাবে বিভিন্নভাবে বলা হয়। হ্যাঁ, বা এরকম ভাবে মূর্তি বিক্রি করে ক্যাথলিক চার্চ বা এরকম থাকো। হ্যাঁ, এই জাতীয় জিনিসগুলোকে রিলিক্স বলা হয়। তিনি এগুলো বিক্রি করে বেড়াতেন ধর্মের নামে, এই যে হ্যাঁ ক্রস যুক্ত এই জাতীয় জিনিসগুলো। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার এই যে কাপ, হ্যাঁ, সেই লাস্ট সাপারের কাপ, এই জাতীয় জিনিসগুলো কি করতো তারা বিক্রি করতো। দেখো এই যে ক্রস ট্রস এগুলো বিক্রি করে টাকা ইনকাম করতো। এখনো ক্যাথলিক চার্চে এগুলো প্রচুর পরিমাণে আছে। হ্যাঁ, এগুলো হয়। তো যাই হোক, এই যে বলছে কি দেখো, দে উড অলসো এক্সিবিট রিলিক্স হোয়ার which were the personal effects or physical remains of saints. They would claim that special indulgences were attached to the venerations of these relics. তাহলে এরকম ভাবে তারা কি করতো, টাকা তুলতো। এবং চসার কি করছে, এটা কিন্তু পার্ডোনার নামে একটা ক্যারেক্টার যে আছে তার মাধ্যমে তিনি দেখিয়েছেন। হ্যাঁ, দেখো এখানে বলছে সে আবার ফেক জিনিস বিক্রি করছে। আছে না এরকম, যেমন পানি বিক্রি করে, সৌদি আরব থেকে পানি কিনে এনে বিক্রি করে। আছে না এরকম একটা ধরছিল মনে হয় কোনো এক সময়, যে তোমার মক্কা বা মদিনার, হ্যাঁ, যে পানি, ওই যে জমজম কূপ থেকে, হ্যাঁ, কূপের পানি বোতলে করে নিয়ে এসে ওই বিক্রি করে। এইগুলো বলেছে সে রিলিক বিক্রি। মানে প্রত্যেকটা ধর্মে, তুমি হিন্দু ধর্ম বলো, খ্রিস্টান ধর্ম বলো, ইসলাম ধর্ম বলো, সব ধর্মে এরকম মানুষ আছে যারা কি করে, ধর্মের নামে টাকা ইনকাম করে। হ্যাঁ, তাই বলছি, ইন দ্য ক্যান্টারবারি টেলস জিওফ্রে পার্ডনার ইজ আ ফ্রড হু সেলস ফেক রিলিক্স এন্ড ইজ মোটিভেটেড বাই মানি। ঠিক আছে? হ্যাঁ, তো এই জায়গাগুলো ব্যাপক পরিমাণে ছিল, ধর্মের নামে এগুলো করা হতো। তাই তারা করলো কি, এর বিরুদ্ধে ব্যবস্থা নিল। হ্যাঁ, দেখো, whose hypocritical behavior exemplifies the flaws and abuses within the church. দেখো এই যে জিনিসগুলো আমি বললাম, এইগুলো যদি না বোঝানো হয়, তুমি কি এই কথাগুলো বুঝবা? যেখানে কি বলা হচ্ছে, এই যে সেলস অফ ইন্ডালজেন্স কি, অ্যাবিউজেস কি, বা কি জাতীয় জিনিসগুলো, এগুলো তাহলে কি হচ্ছে, এগুলো কিন্তু বইয়ে নাই। আসি পেয়েছি আমরা এরকম বইগুলোতে, কিন্তু আমরা পাচ্ছি না। হ্যাঁ, তাহলে ওইগুলোকে দেখাচ্ছে একটা লাইন বোঝাতে গিয়ে, হিস্ট্রির একটা সমস্যা যে একটা লাইন বোঝাতে গিয়ে আমাকে আরো 10 মিনিট কথা বলতে হচ্ছে, দিয়ে তারপর তুমি ওই জিনিসটা বুঝতে পারতেছো। তা না হলে এখানে যে শর্ট করে দেওয়া আছে, ইতিহাসগুলো সম্পূর্ণ দেওয়া নেই, বিশেষ করে রাজনৈতিক ইতিহাসগুলো তো দেওয়াই নেই, কারণ আমরা পড়ছি লিটারি হিস্ট্রি। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে আমাদের পরীক্ষাগুলোতে লিটারি হিস্ট্রির পরিবর্তে এগুলো চলে আসতেছে, চার্চ রিফর্ম। কারণ এগুলো যে পলিটিক্যাল হিস্ট্রিগুলোকে কি করেছে চার্চ, আমাদের যে লিটারি যে হিস্ট্রি সেখানে তো প্রভাব বিস্তার করেছে, এগুলো দেখাতে হচ্ছে। এগুলো আরো আসবে, রিফরমেশন পিরিয়ডের কথাগুলোর সাথে আরো রিলেটেড আসবে, আরো অনেকের নাম আসবে। এবার হচ্ছে দ্য রেইন অফ রিচার্ড দ্য সেকেন্ড অ্যান্ড পলিটিক্যাল ইনস্টেবিলিটি। তাহলে রিচার্ড দ্য সেকেন্ড আসলো যখন, তখন আরো ইনস্টেবিলিটি শুরু হলো। দেখো, দ্য লেটার পার্ট অফ দ্য চর্চাস লাইফ কোইনসাইড উইথ দ্য ট্রাবলড রেইন অফ কিং রিচার্ড দ্য সেকেন্ড, who ascended to the throne as a child in 1377. Richard's role was marked by factionalism, financial strain from ongoing war with France, and a loss of support from both the nobility and common people. তাই না, দুই দল থেকেই সে মোটামুটি সাপোর্ট হারিয়ে ফেললো। His autocratic tendency led to the political unrest and ultimately to his deposition in 1344 by his cousin Henry Bolingbroke, who became Henry the Fourth. তাকে সিংহাসনচ্যুত করে। This political instability and the conflicts between monarchy and the nobility deeply influenced the themes of authority and social order present in the Chaucer's work. মানে সবকিছু চসার্সের মাধ্যমে উঠে এসেছে আর কি। তো এরকম ভাবে দেখো, রিচার্ড কোর্ট however was also a center of culture. Chaucer, serving as a courtier and diplomat, was closely involved in its intellectual circle. কারণ আমরা জানি চসার তো ছিল রাজদরবারের সাথে রিলেটেড, তাই না? চসার কি হিসাবে জানে কাজ শুরু করছিল প্রথমে? পেজ, তাই তো? Through his association with the royal court and aristocracy, Chaucer gained exposure to a range of European literary influences, such as those of Dante, Petrarch, Boccaccio, and introduced them into English literature, যেগুলো আমরা পেয়েছি উইলিয়াম জেলং এ। Despite the turbulent politics, his connection with the court allowed him to develop a nuanced understanding of the complexities of social hierarchy, which he explored in his writing, যেগুলো তিনি রাইটিং এ দেখিয়েছেন। তারপর হচ্ছে পলিটিক্যাল গেল, কন্ট্রিবিউশন টু ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এটা তো আমরা পরে এক জায়গায় দেখবো। দেখো, লিটারি হিস্ট্রি অ্যান্ড ফিচার্স অফ দ্য এজ অফ চসার। তো এখানে কিছু হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড তো একই কথা এসেছে, 100 ইয়ার্স ওয়ার। তারপর ল্যাঙ্গুয়েজ শিফট, তাই না, যে হঠাৎ করে কি হলো, ফ্রেঞ্চ বাদ দিয়ে ইংলিশটা এসে গেল কি একটা রাষ্ট্রের অফিসিয়াল ভাষা হিসেবে, তাই না? এবং এই সময়ে তোমাদের সবচেয়ে বড় হলো লিটারি ফিচার্স অফ দ্য এজ অফ চসার। এজ অফ চসারে কি জাতীয় লেখালেখি করা হয়েছে, হ্যাঁ, তারপরে এই জাতীয় জিনিসগুলো একটু তোমরা পড়বা, এটা একটু পড়ে নিবা। দেখো, ইউজ অফ ভার্স ফর্ম অ্যান্ড পোয়েটিক ইনোভেশন। তারপর হচ্ছে নোটেবল ওয়ার্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স। চসারের নোটেবল ওয়ার্ডসগুলো কি কি ছিল? দেখো, ক্যান্টারবেরি টেলস, ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডার, তাই না, দ্য বুক অফ ডাসেস, এই রাইটিংগুলো। এছাড়াও এজ অফ চসারে চসার তো আছেই, তার সাথে আরো কয়েকজনের নাম পেয়েছিলাম আমরা, তাই না? নাম পেয়েছিলাম কি, উইলিয়াম ল্যাংল্যান্ড, তারপর হচ্ছে জন উইক্লিফ,
এছাড়াও দেখো কয়েকজনের নাম আছে যেগুলো আরো বাড়তি নাম, যেগুলো খুব একটা মেজর না, তারপরে ওদেরকে নিয়ে আসা হয়েছে, যেমন জুলিয়ান অফ নোয়ার্ক, দ্য পার্ল পয়েন্ট। বিশেষ করে পার্ল পয়েন্ট এটা একটু খেয়াল রেখো, কারণ এখানে পার্ল বা এই জাতীয় পেশেন্স, ক্লিনলিনেস, এই পয়েন্টগুলো অনেক সময় ব্রিফ কোশ্চেন হিসেবে এসেছে, এইটা একটু তোমরা দেখে রাখবা। এই তো মোটামুটি আমাদের চসার এজের সাথে কিছু পলিটিক্যাল ব্যাপার। হ্যাঁ, তাহলে আমরা পড়লাম এখানে কি কি 100 ইয়ার্স ওয়ার পড়লাম, তারপরে ব্ল্যাক ব্ল্যাক ডেথ। তারপর হলাম কি পিজেন্ট রিভোল্ট, তাই না? পিজেন্ট রিভোল্ট কেন হলো সেটাও আমরা দেখলাম, এবং পিজেন্ট রিভোল্ট নিয়ে কোশ্চেনটা আছে, তোমাদের আমি আজকে মধ্যে শেয়ার করে দিব, তোমরা একটু রিডিং দিয়ে নিবা। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড আছে ম্যাগনাম অপাস, মানে বুঝো হোয়াট ইজ দ্য মিনিং অফ ম্যাগনাম অপাস? আইডিয়া করো তো সেন্সটা পড়ে। দ্য ক্যান্টারবারি টেলস চসারস ম্যাগনাম অপাস রিমেইনস হিজ মোস্ট সেলিব্রেটেড ওয়ার্ক। স্যার চসারের লেখা কি কোনো গদ্য মানে প্রোজ? না না না, ওরকম কিছু না, এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ রাইটিং যেটা বলা হয়, তাই তো? কোন লেখকের, দেখো আ ওয়ার্ক অফ আর্ট দ্যাট ইজ রিগার্ডেড অ্যাজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অর বেস্ট ওয়ার্ক দ্যাট অ্যান আর্টিস্ট। তাহলে চসার যত লেখা লিখেছে তার ভিতরে সবচেয়ে বেস্ট হচ্ছে কোনটা? এই ক্যান্টারবারি টেলস, তাই না? এইটা মহাগ্রন্থ। আচ্ছা, তাহলে যেটা বললাম তোমাদের কাজ হবে এই শীটটার, যেহেতু পড়েছো কিনা জানি না, গতদিন যেহেতু রাতে পড়ানো হয়েছিল, তোমাদের কাজ হবে আবার একটু রিডিং দিয়ে দেওয়া। হ্যাঁ, কোনটা যদি বুঝতে অসুবিধা হয় আমরা আগামী ক্লাসে এটা নিয়ে কথা বলবো। আচ্ছা, এখন আমরা রিভাইভাল অফ লার্নিং এইটা পড়তে চলে যাব। এখানে কিছু কিছু কথা আসবে। তাহলে এটা শুরু হচ্ছে কত সাল থেকে? চসারের মৃত্যুর পর থেকে, নাকি? কারণ দেখো অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচার, রিভাইভাল অফ লার্নিং বলে কি কোনো এজ আছে? একটু খেয়াল করো তো। না স্যার। কোনো এজ নেই কিন্তু, তার মানে এই জায়গাটা কিন্তু আমাদের ওই এবিসিতে নাই। ওই যে 150 বছর, হ্যাঁ, ওই যে 150 বছর, বিশেষ করে দেখো এখানে আমরা বলছি কি এই যেখান থেকে শুরু হয়, হেনরি দা ফিফথ থেকে মেনলি শুরু হবে, কারণ হেনরি বোলিংব্রুক রিচার্ড দা সেকেন্ডকে সিংহাসনচ্যুত করে 1399 সালে সে সিংহাসনে আসলো, তখন চেঞ্জ হয়ে গেল পুরোটা, দ্য হাউস অফ ল্যাঙ্কাস্টার হয়ে গেল, তার কাজিন সেটা কিন্তু দখল করে দিল, তাই তো? এই তো এখানে যদি আমরা দেখি, দেখো এলিজাবেথান এইজ আসার আগ পর্যন্ত, চসারের মৃত্যুর পর থেকে এলিজাবেথান এইজের আগ পর্যন্ত প্রায় কত? 158 বছর, তাই না? জি স্যার। কি ব্যাপার, এই যে দেখো চসার হলো 1400 সালে মারা গেল, তারপরে এলিজাবেথ এসেছিল হলো 1558। তাহলে এই যে মাঝখানে যে 150 বা 55 বছর, সেই সময়টা আসলে কোন এজ হবে? এটাই হচ্ছে সেই রিভাইভাল অফ লার্নিং। দেখো 1400 থেকে 1550 পর্যন্ত, 50-55 পর্যন্ত। রিভাইভাল অফ লার্নিং কেন বলা হচ্ছে? বলো কেন বলা হচ্ছে? কারণ এইখানে একটা বিশেষ ওই যে শুরু হলো ক্যাথলিক চার্চের অধীনে, হ্যাঁ, কি হচ্ছে? মানুষকে বিভিন্নভাবে প্রতারিত করা হচ্ছে। কারণ কি? মানুষ তখনও ঠিকমতো পড়াশোনা শেখেনি, তাই তো? তখনও তারা বাইবেল বা ধর্মগ্রন্থগুলো পড়তে পারতো না। তখন কি হলো? মানুষকে ব্যাপকভাবে এই ধর্মীয় নামে মানুষকে নিয়ন্ত্রণ করা হতো, এবং তাদেরকে এমনকি ধর্মের বাইরেও চিন্তা করতে দেওয়া হতো না। মানে দে ওয়ার নট ফ্রি থিঙ্কার্স, তারা ফ্রিলি চিন্তা করতে পারতো না। হ্যাঁ, তো এই জন্য এই সময়ে ইংলিশ হিস্ট্রির একটা খুবই মারাত্মক সময় ছিল। দেখে যে কি বলছে, পলিটিক্যাল চেঞ্জেস। প্রথমে পলিটিক্যাল চেঞ্জটা পড়ি। দ্য সেঞ্চুরি অ্যান্ড আ হাফ ফলোয়িং দ্য ডেথ অফ চসার, তাহলে চসারের মৃত্যুর পরবর্তী প্রায় 150 বছর is the most volcanic period of English history. The land is swept by vast changes inseparable from the rapid accumulation of national power. আমরা জানি যে 100 ইয়ার্স ওয়ারের পরে মোটামুটি ইংল্যান্ডের মানুষের মধ্যে কি এসেছে? এক ধরনের জাতীয়তাবোধ জেগে উঠেছে, তাই না? তারা মোটামুটি চেষ্টা করেছে কি করার জন্য? তারা জাতীয়তাবোধে উন্নত হয়ে দেশের উন্নয়নে কাজ করার চেষ্টা করেছে। বাট সিন্স পাওয়ার ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস গিফটস আনটিল মেন হ্যাভ লার্ন টু কন্ট্রোল ইট। পাওয়ার হচ্ছে কি এমন একটা গিফট, যতক্ষণ না পর্যন্ত মানুষ একে নিয়ন্ত্রণ করতে শেখে ততক্ষণ পর্যন্ত এটা খারাপ হয়ে যায়। দিস চেঞ্জেস সিম অ্যাট ফার্স্ট টু হ্যাভ নো স্পেসিফিক এইম অর ডিরেকশন। হ্যাঁ, মানুষ মানে এলোমেলো হয়ে গেল। বলছে হেনরি দ্য ফিফথ, হুজ ইরেটিক ইয়েট ভিগোরাস লাইফ অ্যাজ ডেপিক্টেড বাই শেক্সপিয়ার
was typically of life of his time, first let Europe feel the might of new national spirit. To divert that growing and unruly spirit from rebellion at home, Henry led his army abroad in the apparently impossible attempt to gain for himself three things of France. দেখো এই যে 100 ইয়ার্স ওয়ারের কথা কিন্তু বলা হচ্ছে, ওখান থেকে কিন্তু ইফেক্টটা এসেছে। তাহলে হেনরি দ্য ফিফথ করলো কি, আবার যুদ্ধ শুরু করলো নাকি? দেখো, লেড হিজ আর্মি অ্যাব্রোড ইন অ্যাপারেন্টলি ইম্পসিবল অ্যাটেম্প্ট, কি করার জন্য? তিনটা জিনিস পাওয়ার জন্য। সে হেনরি দ্য এইট তিনটা জিনিস ফ্রান্সের সিংহাসন থেকে চাইলো। কি চাইলো দেখো? আ ফ্রেঞ্চ ওয়াইফ, প্রথমত ফ্রেঞ্চ ওয়াইফ, ঠিক আছে তো? দ্বিতীয়ত কি? আ ফ্রেঞ্চ রেভিনিউ, যে ফ্রেঞ্চ আমাদেরকে কি দিবে? কর দিবে, ট্যাক্স দিবে। এবং হচ্ছে দ্য ফ্রেঞ্চ ক্রাউন ইটসেলফ, এবং সে ফ্রান্সের রাজা হবে। এরকম ধান্দা নিয়ে সে শুরু করলো। The Battle of Agincourt was fought in 1415, and 5 years later, by the Treaty of Troyes, France acknowledged his right to all his outrageous demands. এবং মোটামুটি তার এই ডিমান্ডের প্রতি ফ্রান্স কি হলো? রাজি হলো নাকি? স্বীকারও করে নিল। ওই যে 100 ইয়ার্স ওয়ারের কিন্তু অংশ, কারণ 100 ইয়ার্স ওয়ার চলেছে কত সাল থেকে কত সাল পর্যন্ত বলতো? 1338 বা 40 থেকে কত 1453 পর্যন্ত না? হ্যাঁ, তাহলে এই যে দেখো 1415 হচ্ছে, যেহেতু এটা 100 ইয়ার্স ওয়ারের মধ্যেই, যে কখন এদেশ জিততেছে কখন ওদেশ জিতছে। তো হেনরি দ্য ফিফথ এই কাজ করেছে। যাক, সে প্রথমে কিছুটা সফল হয়েছিল। The uselessness of terrific struggle on France soil is shown by the rapidity with which all its results were swept away. When Henry died in 1422, leaving his son heir to the crowns of France and England, a magnificent recumbent statue with head of pure silver was placed in Westminster. তাকে দিয়ে একটা স্ট্যাচু তৈরি করা হয় হেনরি দ্য ফিফথের নামে, Abbey, to commemorate his victories. The silver head was presently stolen, সেটা চুরি করে নেওয়া হলো, and the loss is typical of all that he had struggled for. অতএব his son Henry the sixth but was the shadow of a king, a puppet in the hands of powerful nobles. তাহলে হেনরি দ্য ফিফথ শক্তিশালী হলেও তার ছেলে হেনরি দ্য সিক্সথ খুব একটা শক্তিশালী ছিল না, সে ছিল একটা পুতুলের মতো। এই ক্ষেত্রে পাওয়ারফুল নোবেলরা তাকে নিজের মতো করে চালাতো। হু সিজ দ্য পাওয়ার অফ ইংল্যান্ড অ্যান্ড টার্ন ইট টু সেলফ ডিস্ট্রাকশন, এবং এই নোবেলরা নিজস্ব স্বার্থে করলো কি? এই রাজাকে ব্যবহার করে দেশের ক্ষতি করলো। Meanwhile, all his foreign possessions were owned back by the French under the magic leadership of Joan of Arc. Joan of Arc এর কথা কি মনে আছে? তাহলে মোটামুটি হেনরি দ্য সিক্সথ পর্যন্ত ফ্রান্সের সিংহাসন ছিল, কিন্তু জোয়ান অফ আর্ক সে এসে কি করলো? কি ফ্রান্সকে আবার ইংল্যান্ডের অধীনতা থেকে রক্ষা করলো। হ্যাঁ, বলছে কেটস রিভিলিয়ন অ্যান্ড দ্য ব্লাডি ওয়ার্স অফ রোজেস, এই দুইটা যুদ্ধে আর নেমস টু শো নাও দ্য এনার্জি অফ ইংল্যান্ড ওয়াজ ভায়োলেন্টলি ডিস্ট্রয়িং ইটসেলফ। এতে কি হলো? ইংল্যান্ডের এনার্জি শেষ হয়ে, যেমন ইংল্যান্ডের এখন এনার্জি শেষ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরে কিন্তু ইংল্যান্ড আর শক্তিশালীভাবে উঠে দাঁড়াতে পারেনি আমেরিকা বা রাশিয়ার কাছে। সে এখন চুপ হয়ে গেছে, সে শুধু এখন শিক্ষা দীক্ষা নিয়ে আছে। Like a great engine that has lost its balance, the frightful reign of Richard the Third followed. Richard the Third এর কথা আসছে, তাই না? আমরা পেলাম Richard the Third, which had however this redeeming quality. তার সময় এসে মোটামুটি কিছুটা এই উত্তালতা কমে গেল। And it marked the end of civil wars and the self-destruction of feudalism. Feudalism মানে বুঝো তো? What is feudalism? বলো। স্যার ওই যে মানে জমির যে ভূস্বামীরা ছিল তারা যে স্যার ওইখানে সাধারণ মানুষের উপর যে ইয়াটা করতো এরকম মানে কিছু। হচ্ছে জমিদারি প্রথা, তাই তো? ফিউডালিজম, যে সরকার করতো কি কোনো একটা দেশের অধীনে, তাই তো, যারা তৎকালীন সময় জমিদার ছিল তাদের হাতে দিয়ে দিত, এবং শেষে ওই জমিদাররা জনগণের মাধ্যমে জমি ফিরাই দিত, বিলি করে দিত, তারা কৃষিকাজ করতো, সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ নেওয়া হতো। যেমন হচ্ছে ওই যে আমরা ব্রিটিশ আমলে দেখেছি, তাই না, যে আমাদের এদিকেও ভারতীয় উপমহাদেশে এগুলো ছিল। তাহলে ফিউডালিজম এটা একটা সিস্টেম। হ্যাঁ, দেখো, দ্য সুলতানস গ্র্যান্টেড ল্যান্ড টু দেয়ার নোবেলস ইন এক্সচেঞ্জ ফর মিলিটারি সার্ভিস। হ্যাঁ, এবং নোবেলসটা বলতো কি? দেখো মসনবদার বলে না, মসনবদার, র্যাঙ্ক বাই, বিশেষ করে 12 ভূঁইয়ার নাম শুনেছো? ফিউডালিজমে চলতো সামন্তবাদ। যাই হোক, এটা ধ্বংস হয়ে গেল, সিভিল ওয়ার শেষ হয়ে গেল, and made possible a new growth of English national sentiment under the popular Tudors. তখন আসলো কি? টিউডার্স। দেখো টিউডার্স কারা? এই যে এলিজাবেথান এইজ যখন শুরু হলো,
টিউডার এজ থেকে শুরু হলো। আচ্ছা, এই যে টিউডার ডাইনাস্টি, হ্যাঁ, এই যে তাহলে তার আগে ছিল কি স্টুয়ার্ট টিউডার ডাইনাস্টি, হ্যাঁ, যে টিউডার ডাইনাস্টি, হ্যাঁ, এই যে রিচার্ড দ্য থার্ড পরবর্তী আমাদের দেখো এখানে কতবার চেঞ্জ হয়েছে না, রিচার্ড দ্য সেকেন্ডের পরবর্তী হাউস অফ ল্যাঙ্কাস্টার, যেখানে হেনরি দ্য ফোর্থ আসলো। হেনরি দ্য ফিফথ শক্তিশালী ছিল, তার আমলে আবার ফ্রান্সের সাথে যুদ্ধ শুরু হলো। হেনরি দ্য সিক্স একটু দুর্বল ছিল, এই দুর্বল থাকার মানে সুযোগে এডওয়ার্ড দ্য ফোর্থ কী করলো, এই সিংহাসনটা আবার তার কাছে কেড়ে নিয়ে হাউস অফ ইয়র্ক হয়ে গেল। হাউস অফ ইয়র্কের পরে রিচার্ড দ্য থার্ড কিছুটা স্ট্যাবিলিটি আসলেও তারপর শুরু হলো টিউডার ডাইনাস্টি হেনরি দ্য সেভেন্থের মাধ্যমে। হেনরি দ্য সেভেন, এই যে হেনরি দ্য সিক্সথ, তাই তো, এদিকে লিঙ্ক আছে আর কি। ওকে, তো যাই হোক, তো আমরা দেখি কি বলছে যে টিউডার, দেখো সেন্টিমেন্ট আন্ডার দ্য পপুলার টিউডার্স ইন দ্য লং রেইন অফ হেনরি দ্য এইট। দেখো অর্থাৎ টিউডার ডাইনাস্টির, দেখো হেনরি দ্য এইট ইনি ছিলেন মোটামুটি শক্তিশালী, তাই তো, এই যে হেনরি দ্য এইট, এইটা তার আমলে অনেক কিছু হয়েছে, মোটামুটি রিফরমেশন বা যেটা আমরা বলতেছি তার আমলে মেইনলি এটা হয়েছে। ইন দ্য লং রেইন অফ হেনরি দ্য এইট দ্য চেঞ্জেস আর লেস ভিজিবল, ভায়োলেন্ট বাট মোর পারপাস অ্যান্ড সিগনিফিকেন্ট, মানে ভায়োলেন্ট মানে ক্ষতিকর কম ছিল। হিজ এজ ইজ মার্কড বাই স্টিডি ইনক্রিজ ইন দ্য ন্যাশনাল পাওয়ার অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রোড বাই দ্য দেখো এন্ট্রেন্স অফ দ্য রিফরমেশন বাই আ সাইড রোড। রিফরমেশনের শুরু, রিফরমেশন কি ইংল্যান্ডের কোনো ঘটনা না, এটা ছিল হচ্ছে তোমার ইউরোপিয়ান একটা ঘটনা, ঠিক আছে তো, যেটা শুরু হয় জার্মান থেকে। রিফরমেশনটা কি দেখো, এই ক্যাথলিক চার্চের রিফরমেশনটাকে বোঝাতে ব্যবহার করা হয়। আরে বাবা রে, দেখো দ্য অ্যাক্ট অর প্রসেস অফ চেঞ্জিং আ রিলিজিয়াস পলিটিক্যাল অ্যান্ড সোশিয়াল ইনস্টিটিউশন ফর দ্য বেটার। বিশেষ করে দেখো কল্ড রিফরমেশন, হোয়েন ক্যাপিটালাইজ দ্য রিফরমেশন রেফার্স স্পেশালি টু দ্য প্রোটেস্ট্যান্ট রিফরমেশন ইন ইউরোপ হুইচ ওয়াজ আ রিলিজিয়াস চেঞ্জ instigated by 1517 by Protestant who wished to reform the Catholic Church। ওই যে বিভিন্ন ধরনের ইন্ডালজেন্স বিক্রি করা, তাই না, বিভিন্ন ধরনের যে অ্যাবিউজ শুরু হয়ে গেল, সেটার এই যে দেখো রিফরমেশন বলতে 16th century movement for the reformation of abuses in the Roman Catholic ending in the establishment of the Reformed and Protestant Church। প্রোটেস্ট্যান্ট চার্চ করতে শুরু হয়, যেটা চার্চ অফ ইংল্যান্ড নামে পরিচিতি লাভ করে। তাই বলছে দেখো by a side door and by the final separation of England from all ecclesiastical bondage in the parliament famous act of supremacy। তাহলে অ্যাক্ট অফ সুপ্রিমেসি নামে তিনি একটা মানে হেনরি দ্য এইট করলো কি একটা বিশেষ অ্যাক্টের মাধ্যমে রোমের সাথে, বিশেষ করে ক্যাথলিক ধর্মের সাথে যে একটা বন্ডেজ ছিল, সেই বন্ডেজটাকে তিনি কি করেন, সেপারেট করে ফেলেন, এবং তিনি নিজেই একটা চার্চ প্রতিষ্ঠা করেন, হ্যাঁ, চার্চ অফ ইংল্যান্ড যেটা নাম দেন। ইন প্রিভিয়াস রেইনস শিভালরি, দেখো অ্যান্ড দ্য ওল্ড ফিউডাল সিস্টেম হ্যাড প্র্যাকটিক্যালি বিন অ্যাবানিশড। ওই যে শিভালরিক সিস্টেম, ফিউডাল সিস্টেম সব বাতিল হয়ে গেল, এখন শুরু হলো কি মোনাস্টিসিজম, মানে হচ্ছে রাজা হবে প্রধান। দ্য থার্ড মেডিয়াবল ইনস্টিটিউশন উইথ ইটস মিক্স ইভিল অ্যান্ড গুড রিসিভ ইটস ডেথ ব্লো ইন দ্য হোলসেল সেপারেশন অফ দ্য মোনাস্টারিজ ইত্যাদি। এখানে যে সকল মোনাস্টারি ছিল, অ্যাবি ছিল, সেগুলোকে ধ্বংস করে ফেলা হলো। তাই তো, ক্যাথলিক চার্চের অধীনে যে সকল অ্যাবি ছিল, যেটা এখন হাউস অফ লর্ডস যেগুলো, তাই তো, যার অধীনে ছিল মোনাস্টারিগুলো ছিল, সেগুলো সব কি করা হলো, রিমুভ করে ফেলা হলো। হ্যাঁ, মানে এগুলোকে ধরা হলো কি যে এগুলো দরকার নেই। চার্চ কখনোই এরকম সাধু সাধ্বী এই অধীনে চলতে পারে না। নটউইথস্ট্যান্ডিং দ্য ইভিল ক্যারেক্টার অফ দ্য কিং, দ্য হিপোক্রেসি অফ প্রোক্লেমিং সাচ আ ক্রিয়েচার দ্য হেড অফ অ্যান চার্চ, এবং রাজা হয়ে গেলেন কি চার্চের হেড অ্যান্ড দ্য ডিফেন্ডার অফ অ্যানি ফেইথ। আগে বলা হতো কি পোপ ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ গড, পরে হয়ে গেল রাজা, ইংল্যান্ডের রাজা হয়ে গেল কি সে তার প্রধান, হ্যাঁ, চার্চের প্রধান হয়ে গেল। বলছে হোয়াইল ইংল্যান্ড ডিউরিং দিস পিরিয়ড ওয়াজ ইন কনস্ট্যান্ট পলিটিক্যাল স্ট্রাইফ ইয়েট রাইজিং স্লোলি লাইক দ্য স্পাইরাল ফ্লাইট অফ অ্যান ইগল, মানে এত ইয়ার সহ মোটামুটি ইংল্যান্ড এগিয়ে যাচ্ছে, হ্যাঁ, এগিয়ে যাচ্ছে। যদিও এখানে পলিটিক্যাল যেহেতু বা মিলিটারি কোনো যুদ্ধ বিগ্রহ ঘটেনি, এই জন্য ক্ষতিটা কম হয়েছে, কিন্তু পরিবর্তন এসেছে ব্যাপক। বিশেষ করে পরিবর্তন এসেছে কিছুর জন্য ভিত্তি করে দেখো, প্রিন্টিং ওয়াজ ব্রট টু ইংল্যান্ড বাই ক্যাক্সটন, প্রিন্টিং প্রেস। তাহলে প্রথম প্রিন্টিং প্রেস ইংল্যান্ডে আসে কার মাধ্যমে, ক্যাক্সটন, তাই তো। And for the first time in history, it was possible for a book or an idea to reach the whole nation। যেহেতু প্রিন্টিং প্রেস আসার কারণে কি হলো কি অল্প কষ্টেই বইয়ের কপি করা গেল, তাই তো,
ব্যাপক পরিমাণে কমই হতে থাকলো, মানে বই লেখা হলো, একটা বই লিখে সেগুলো কপি করা গেল দ্রুত এবং মানুষের কাছে অল্প মূল্যে বইগুলোকে পৌঁছে দেওয়া সম্ভব হলো। এতে কি হলো, স্কুল অ্যান্ড ইউনিভার্সিটিজ আর ইস্টাবলিশ ইন প্লেস অফ দ্য ওল্ড মোনাস্টারিজ। তাহলে ওই যে মোনাস্টারিগুলো ধ্বংস করে সেখানে স্কুল কলেজ প্রতিষ্ঠা করা হলো। গ্রিক আইডিয়াস এন্ড গ্রিক কালচার কেম টু ইংল্যান্ড। এই যে দেখো, গ্রিক আইডিয়াস এন্ড গ্রিক কালচার কেম টু ইংল্যান্ড ইন দ্য রেনেসাঁস। এখানে বলা হচ্ছে রিভাইভাল অফ লার্নিং। তাহলে তারা কিন্তু গ্রিক আইডিয়া বা গ্রিক কালচারগুলোকে কিন্তু প্রকাশ করতে দেওয়া হতো না, কারণ আমরা জানি প্যাগানিজম ছিল কি, গ্রিক আইডিয়া এবং গ্রিক কালচারের প্রধান ভিত্তি হচ্ছে কি প্যাগানিজম। কিন্তু যখন ক্রিশ্চিয়ানিটি আসলো তখন প্যাগানিজম আস্তে আস্তে কিন্তু দূর হয়ে গেল। তখন যা কিছু করা হতো ওই ক্রিশ্চিয়ানিটি বা ওই ধর্মের নামে করা হতো, তাই তো নাটক, সিনেমা, গল্প যেটা আমরা বলি আর কি, হ্যাঁ, মানে তৎকালীন সময় যেগুলো হয়েছে সবই কি ধর্মের নামে করা হতো। অর্থাৎ প্যাগানিজম প্রায় সাইড লাইনে চলে গেছিল, বাদই হয়ে গেছিল। কিন্তু আস্তে আস্তে যখন ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হলো, স্কুল প্রতিষ্ঠা করা হলো এবং প্রিন্টিং প্রেসের মাধ্যমে ব্যাপক পরিমাণে বই প্রকাশ করা হলো, তখন মানুষের মধ্যে এই পড়াশোনার একটা আগ্রহ তৈরি হলো এবং ম্যান স্পিরিচুয়াল ফ্রিডম ওয়াজ প্রোক্লেমড ইন দ্য রিফরমেশন। স্পিরিচুয়ালি মানুষকে ফ্রি বলা হলো। আগে শুধু ধর্মের মধ্যে মানুষ বন্ডেজের ছিল, তাই তো, একটা দাসের মতো ছিল। ক্যাথলিক চার্চ তাদেরকে ধর্মটাকে জোর করে চাপিয়ে দিত, তাই তো, তাদের দ্বারা বিভিন্ন ধরনের মানে কি বলবো বিশ্বাসে তাদেরকে ইনক্লুড করতো, যেগুলো আসলে হয়তো বা বাইবেলে ছিলই না। কিন্তু যখন এই যে উইক্লিফের মাধ্যমে ট্রান্সলেট হলো, সবাই পড়তে পারলো, তখন বুঝতে পারলো যে আসলে ধর্ম এবং চার্চের উদ্দেশ্য কি। এই জন্য দ্য গ্রেট নেমস অফ দ্য পিরিয়ড আর নিউমারাস। এই পিরিয়ডে অসংখ্য মানুষ ছিল যারা কি করেছে, লিটারেরি এবং রিলিজিয়াস রিফরমেশনে বড় ধরনের অবদান রেখেছে। বাট লিটারেচার ইজ স্ট্রেঞ্জলি সাইলেন্ট, প্রবাবলি দ্য ভেরি টার্মোইল অফ দ্য এজ প্রিভেন্টেড এনি লিটারেরি ডেভেলপমেন্ট, ফর লিটারেচার ইজ ওয়ান অফ দ্য আর্টস অফ পিস। দেখো সেই সময়ে মানে তৎকালীন সময় হয়তো লিটারেচার লিখেছে বা সাহিত্যকরণ প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু সেভাবে প্রকাশ পায়নি। তখন এই যে গ্রিক আইডিয়াগুলো, কালচারগুলো প্রকাশ পেয়েছে, ইংল্যান্ড স্কুল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু লিটারেচারের যে ফ্লারিশমেন্ট সেটা ধীরে হয়েছে, সাইলেন্টলি হয়েছে। হ্যাঁ, তাই বলছে দেখো, অ্যান্ড দ্য স্টারিং লাইফ অফ দ্য রেনেসাঁস হ্যাড ফার্স্ট টু বি লিভড বিফোর ইট কুড বি সাবজেক্ট। আচ্ছা, এত দরকার নেই। তাহলে এই হলো মোটামুটি আমাদের কিছু ঘটনা, যেখানে এটা শর্ট করে বলা হয়েছে, আমরা আগামী দিন আরো বিস্তারিতভাবে দেখব। দেখো, দ্য রিভাইভাল অফ লার্নিং, তাহলে এটা বলতে আমরা কি বলতে চাচ্ছি আসলে, ওই যে ক্যাথলিক ডোমিনেশন বা সাপ্রেশন, ওখান থেকে বেরিয়ে এসে প্যাগানিজম থেকে যে কোনো ধরনের লার্নিং এর প্রতি যে আগ্রহ, সেটাকে বলা হচ্ছে রিভাইভাল অফ লার্নিং। হ্যাঁ, বলতে দেখো, দ্য রিভাইভাল অফ লার্নিং ডিনোটস ইন দ্য ব্রডেস্ট সেন্স দ্য গ্র্যাজুয়াল এনলাইটেনমেন্ট অফ দ্য হিউম্যান মাইন্ড আফটার দ্য ডার্কনেস অফ মিডল এজেস। হ্যাঁ, তাহলে মিডল এজেস মানে চসারের মৃত্যু পরবর্তী এই যে 150 বছর, এই 150 বছর মানুষ কি করেনি, মোটামুটি মানুষ ধর্মের দ্বারা মানে কি হয়েছে, ডোমিনেটেড হয়েছে, তাদের মেন্টালি তাদেরকে ক্রিপল্ড করে রাখা হয়েছে, তাই তো, ধর্মের বাইরে তাদেরকে চিন্তা করতে দেওয়া হয়নি। কিন্তু পরবর্তীতে এই যে রিফরমেশন যখন আসলো ইউরোপ থেকে, বা রেনেসাঁসের যে প্রভাবটা আসলো, সেটা আস্তে আস্তে কি করলো, মানুষের মনকে ধর্মীয় প্রথা থেকে মুক্ত হয়ে ওপেনলি চিন্তা করতে সাহায্য করলো। তাই বলছে দ্য নেমস রেনেসাঁস অ্যান্ড হিউম্যানিজম which are often applied to the same movement have properly a narrower significance. The term Renaissance, though used by many writers to denote the whole transition from the Middle Ages to the modern world, is more correctly applied to the revival of art resulting from the discovery and imitation of classic models into the 14th and 15th century. তাই তো, এই সময় মোটামুটি তারা কি করেছে, ইংল্যান্ডে ওই সে আবার সেই ফ্রেঞ্চ, গ্রিক, ইটালিয়ান রাইটারদেরকে তারা কপি করতে শুরু করেছে। হিউম্যানিজম অ্যাপ্লাইজ। হিউম্যানিজম মানে কি, হোয়াট ইজ হিউম্যানিজম? মানে হিউম্যানিজম মানে হচ্ছে কি, মানবতাবাদ নাকি? মানে কি প্রত্যেকটার উদ্দেশ্য হবে কি, সবকিছুর উদ্দেশ্য কি বলতো, মানুষের কল্যাণ করা নাকি? মানে সবকিছুর উদ্দেশ্য কি, মানুষকে কল্যাণ করা। তাহলে হিউম্যানিজম হলো ফিলোসফিক্যাল বিলিফ দ্যাট এমফাসাইজ হিউম্যান ডিগনিটি, রিজন এন্ড দ্য ক্যাপাসিটি অফ সেলফ রিয়েলাইজেশন। তাহলে ক্যাথলিক ধর্মের অধীনে যেহেতু মানুষকে নিয়ন্ত্রণ করা হতো, মানুষকে যে পাপ ক্ষমা করা হতো, মানুষে পাপ করলে পারে তাকে শাস্তি দেওয়া হতো এবং টাকার বিনিময়ে সে শাস্তিটা কমানো হতো, এগুলো কি মানবিক ছিল না অমানবিক ছিল বলতো? সেখান থেকে মানুষকে মুক্ত করতে হবে, তাই না? তখন ভাবা হলো যে ধর্ম হোক আর যাই হোক, সবকিছু হচ্ছে কি, সবকিছু হচ্ছে মানুষের কল্যাণ। তার হিউম্যানিস্ট বিলিভ দ্যাট পিপল ক্যান লিভ গুড লাইফস উইদাউট রিলাইং অন সুপারন্যাচুরাল ফোর্সেস অর গড। হ্যাঁ, কোনো দেবতা বা সুপারন্যাচুরাল ফোর্সের উপরে ডিপেন্ড না করেই মানুষ ভালো থাকতে পারে। কারণ এইগুলো মানে ধর্ম মানুষকে গডের বিষয়টাকে এমনভাবে তুলে ধরছিল যে গড হয়েছিল সেটা ভয়ের কারণ। তো এই জন্য এখানে গুরুত্ব দেওয়া হলো কি, এথিক্স, পারপাস, সায়েন্স এবং কমিউনিটি, এগুলোর উপর গুরুত্ব দেওয়া হলো হিউম্যানিস্ট বিলিফে।
তারা বিশ্বাস করে হিউম্যানিস্ট মেক এথিক্যাল ডিসিশন বেসড অন রিজন, এমপ্যাথি এবং কনসার্ন ফর হিউম্যান বিংস আদার দ্যান সেন্টিয়েন্ট অ্যানিমেলস। পারপাস কি ছিল? হিউম্যানিস্ট বিলিভ দ্যাট পিপল ক্যান লিভ দেয়ার ওন লাইফ মিনিং বাই সিকিং হ্যাপিনেস ইন দিস লাইফ অ্যান্ড হেল্পিং আদার্স। সায়েন্স হিউম্যানিস্ট রিলাই অন সায়েন্স টু এক্সপ্লেন দ্য ওয়ে থিংস আর। আর কমিউনিটি হিউম্যানিস্ট ভ্যালু কমিউনিটি, ফ্রেন্ডস অ্যান্ড হেল্পিং দোজ ইন নিড। এটা ছিল তাদের উদ্দেশ্য। এবং হিউম্যানিজমের হিস্ট্রিটা শুরু হলো কবে থেকে দেখো, হিউম্যানিজম অরিজিনেটেড ইন দ্য নর্দার্ন ইটালি। এটা মেনলি ইটালিতে শুরু হয়েছিল 13 and 14 সেঞ্চুরিতে, এবং সেটা আস্তে আস্তে ছড়িয়ে পড়লো সারা ইউরোপে। দ্য রেনেসাঁস হিউম্যানিজম পিরিয়ড ওয়াজ আ টাইম অফ রিনিউড কনফিডেন্স ইন দ্য অ্যাবিলিটি অফ হিউম্যান বিংস টু ডিটারমাইন ট্রুথ অ্যান্ড ফলসহুড। কোনটা ট্রুথ কোনটা ফলসহুড এইটা বোঝার ক্ষমতা মানুষ আস্তে আস্তে পেতে শুরু করলো। তার জন্য বলছে রেনেসাঁসের সাথে হিউম্যানিজমের একটা মিল ছিল। অতএব হিউম্যানিজম অ্যাপ্লাইজ টু দ্য রিভাইভাল অফ ক্লাসিক লিটারেচার। তার মানে হিউম্যানিজম মানুষকে সাহসী করলো যে তারা শুধুমাত্র ক্রিশ্চিয়ান রিলিজিয়নের যে বইগুলো সেগুলোই পড়বে না, বরং শেখার জন্য যা কিছু পড়া যায়। অ্যান্ড ওয়াজ সো কল্ড বাই ইটস লিডার ফলোইং দ্য এক্সাম্পল অফ পেট্রাক। বিশেষ করে পেট্রাক ছিলেন এই রিফরমেশনের একজন বড় হোতা। বিকজ দে হেল্ড দ্যাট দ্য স্টাডি অফ ক্লাসিক্স, বিশেষ করে লিটারেরিয়া হিউম্যানিটিস, যেটা মোর হিউম্যানস রাইটিংস রাদার দ্যান ওল্ড থিওলজি। দেখো থিওলজি পড়ার থেকে হিউম্যান রাইটিংগুলো পড়তে হবে। এবং ওয়াজ দ্য বেস্ট মিনস অফ প্রমোটিং দ্য লার্জেস্ট হিউম্যান ইন্টারেস্ট। এখানে একটু খেয়াল করবা, তাহলে এখান থেকে মানুষকে কি করা হলো? ধর্মের কঠোর থেকে মানুষকে মুক্ত করা হলো, তাই না? কঠোর থেকে মানুষকে মুক্ত করা হলো, কিন্তু মানুষ কি আবার ভালো থাকবে? ধর্ম ছাড়া আবার মানুষ ভালো থাকবে না, ঠিক আছে? মানুষ আবার দুর্নীতি পরায়ণ হয়ে উঠবে, যে পরে আবার পিরিটানিজম আসবে যে না, ধর্মকে আমাদের ঠিক মতো পালন করতে হবে। মানে মানুষ কখনোই কোনো একটা জিনিসকে সৎভাবে ব্যবহার করে না, সে ধর্ম হোক আর ধর্ম থেকে ওপেন থিঙ্কিং হোক, সবটাই মানুষ তার নিজের স্বার্থে ব্যবহার করে। বুঝতে পেরেছ? এটাই আমরা দেখবো আর কি এখানে। তাই বলছে উই ইউজ দ্য টার্ম রিভাইভাল অফ লার্নিং টু কভার দ্য হোল মুভমেন্ট হুজ এসেন্স ওয়াজ অ্যাকর্ডিং টু ল্যামার্টিন দ্যাট ম্যান ডিসকভার্ড হিমসেলফ অ্যান্ড দ্য ইউনিভার্স। যেদিন থেকে মানুষ নিজেকে ডিসকভার করা শুরু করলো এবং পুরো মহাবিশ্বকে ডিসকভার করা শুরু করলো, তখন থেকে ধরা হলো যে হিউম্যানিজম শুরু হয়েছে, মানুষ স্বাধীন হতে পেরেছে। হ্যাঁ, যেন মনে হলো কি যে হ্যাড সাডেনলি ওপেন হিজ আইজ অ্যান্ড সিন। মানুষ যেন হঠাৎ করে তার চোখ খুলে মহাবিশ্বকে আবিষ্কার করতে শুরু করলো, মানুষ উন্মুক্ত হয়ে গেল। মানুষের যে ওই যে ধর্মীয় যে অত্যাচার, ধর্মীয় যে প্রভাব, ধর্মীয় যে মানে কি বলবো ইমপ্রিজনমেন্ট, সেখান থেকে মানুষ মুক্ত হয়ে স্বাধীনভাবে চিন্তা করতে শুরু করলো। এইটা হচ্ছে রিভাইভাল অফ লার্নিং এর মেইন থিওরি, ঠিক আছে তো? হ্যাঁ, মানে এগুলো আসলে বইয়ে ঠিকভাবে দেয় না, শুধু ছোট ছোট করে কথাগুলো বলে দিয়েছে। সরি, দেখো revival of learning এর মেইন এটা কি ছিল? The revival of learning in Europe, also known as humanism, aimed to rediscover and study ancient Greek and Roman texts, sparking a renewed interest in classical knowledge, emphasizing human potential and critical thinking, and laying the foundation for modern intellectual thought by shifting focus from solely religious theme, দেখো শুধু রিলিজিয়াস থিম থেকে তারা বার হয়ে কোথায় আসলো? টু আ মোর সেকুলার পার্সপেক্টিভ অন দ্য হিউম্যান এক্সপেরিয়েন্স। দিস ওয়াজ লার্জলি ফ্যাসিলিটেটেড বাই দ্য ওয়ার্ড স্পিড অ্যাবিলিটি অফ দিস টেক্সট থ্রু দ্য প্রিন্টিং প্রেস। তাহলে প্রিন্টিং প্রেসের কারণে বইয়ের পরিমাণ যখন মানুষের মধ্যে ছড়িয়ে গেল, তখনই মানুষ বুঝতে শিখলো যে ধর্মের বাইরেও আমরা চিন্তা করতে পারি। এটা মিলে দেখানো হয়েছে, কি বুঝতে পারছো? জি স্যার। এবং এই ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রেখেছে কারা দেখো? কি ফিগার্স, prominent figures like Petrarch, Erasmus and Leonardo da Vinci championed the revival of classical learning. হ্যাঁ, এবং রোল অফ প্রিন্টিং প্রেস, দ্য ইনভেনশন অফ দ্য প্রিন্টিং প্রেস allowed for the wide speed dissemination of classical text, significantly contributing to the spread of humanist ideas. হিউম্যানিস্ট আইডিয়াগুলো প্রকাশ পেতে সাহায্য করেছে। হ্যাঁ, যাই হোক, তাই বলছে দেখো উই শ্যাল আন্ডারস্ট্যান্ড দিস বেটার ইফ উই রিমেম্বার দ্যাট ইন দ্য মিডল এজেস ম্যানস হোল ওয়ার্ল্ড কনসিডার অফ দ্য ন্যারো মেডিটেরিয়ান অ্যান্ড দ্য নেশন দ্যাট ক্লাস্টার্ড অ্যাবাউট ইট। এবং মানুষের চলাচলও কম ছিল, শুধু ওইটুকু এলাকার মধ্যে মেডিটেরিয়ান সি যেখানে আছে ওইটুকুর মধ্যে মানুষ চলাচল করতো। অ্যান্ড দিস লিটল ওয়ার্ল্ড সিমড বাউন্ডেড বাই ইম্পাসেবল ব্যারিয়ার্স। এবং তারা মনে করতো পৃথিবীটা ছোট এবং এর বাইরে আমরা যেতে পারবো না। অ্যান্ড অ্যাজ ইফ গড হ্যাড সেইড টু দিয়ার সেলার, যেন গড নিজে বলেছিল হিদারটু টু শ্যাল দাও কাম বাট নো ফার্দার, বলছে এর ভিতরে তোমাদের সীমাবদ্ধ রাখতে হবে, বেশি দূর যাওয়া যাবে না। এরকম একটা চিন্তা ভাবনা যেন তাদের ভিতরে ছিল। ম্যানস মাইন্ড ওয়াজ অলসো বাউন্ডেড বাই দ্য সেম ন্যারো লাইন্স। হিজ কালচার অ্যাজ মেজার্ড বাই দ্য গ্রেট ডিডাকটিভ সিস্টেম অফ স্কলাস্টিসিজম, হ্যাঁ, কনসিস্টেড নট ইন ডিসকভারি বাট রাদার ইন দ্য অ্যাকসেপ্ট ইন
certain principles and tradition established by the divine and ecclesiastical authority as the basis of truth. মানে তারা ওই ধর্মের তাদের যাজক পাদ্রী বা চার্চ যে সকল নীতি তারা করে দিবে, বলা হবে এগুলো হচ্ছে ডিভাইন দ্বারা এস্টাবলিশ করা, এগুলো মেনে চলতে হবে, এর বাইরে চিন্তা করা যাবে না। এই সকল বিষয়গুলো মানুষের মনকে ন্যারো করে রেখেছিল। দিস ওয়ার ইজ পিলার্স অফ হারকিউলিস। আচ্ছা যাও, অত দরকার নেই, এগুলো আমরা বারবার পড়ছি। বিশেষ করে দেখো তো, আমরা আমেরিকা কবে আবিষ্কৃত হয়েছিল বলো তো? আমেরিকা 1492 সালে। তাহলে এটা কি এই সময় হচ্ছে না? জি স্যার। দেখো এই সময় কিন্তু ব্যাপক পরিমাণে মানুষ তাদের নিজস্ব গণ্ডি পেরিয়ে আস্তে আস্তে কি করতে শুরু করেছে, বিভিন্ন জায়গায় ভ্রমণ করে নতুন নতুন দেশ, নতুন নতুন রাজ্য আবিষ্কার করা শুরু করেছে। দেখো হ্যাঁ, ক্রিস্টোফার কলম্বাস। তাহলে এটা কিন্তু ওই দেখো ওই 1500-র মধ্যে আছে না? কারণ কি 1400 থেকে 1550, এটা হচ্ছে রিভাইভাল অফ লার্নিং। তাহলে এই ডিসকভারি অফ আমেরিকা কবে হলো, কত সালের দিকে? 1492। হ্যাঁ 1400, কোথায় গেল সেটা? দেখো এই যে 1451 থেকে 1506 এর ইয়া, দেখো তিনি কি করেছেন, কয়েকজনকে সাথে নিয়ে তিনি আবিষ্কার করেছেন। এই যে 1492, দেখো Columbus left Castle in August 1452 with 3 ships and made landfall in the Americas on 12 October. তো এটা কি ওর ভিতরে পড়ছে না 1492? তাহলে মিডিলে। এরপর হচ্ছে ভাস্কো দা গামা, আমাদের এই ভারতীয় উপমহাদেশে এসেছিল কে প্রথম? ভাস্কো দা গামা ভাস্কো দা গামা 1498। দেখো, the revival started these men as the voyages of the Da Gama and Columbus started the mariners of the Mediterranean. তারা ওখান থেকে মুক্ত হয়ে তারা কি করলো, এই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ভারতীয় উপমহাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, এইগুলো যাওয়া শুরু করলো। ফার্স্ট কেম দ্য সায়েন্স অ্যান্ড ইনভেনশন অফ দ্য আরবস। এছাড়াও আরব মহাদেশে, এছাড়া আরব যে মহাদেশ বলতেছি, আরব অঞ্চলে, তাই না, যে সকল সায়েন্স বা ইনভেনশন হয়েছিল সেগুলো ইংল্যান্ডে আসা শুরু করলো। মেকিং দেয়ার ওয়ে স্লোলি এগেইনস্ট দ্য প্রেজুডিস অফ দ্য অথরিটি। দেখো যেদিকে খ্রিস্টান ধর্মের অথরিটেটিভ কারণে, ঠিক আছে তো, মানে এটা কোন সময়ের দিকে দেখো তো, 1400 1500, তাই না? এখন এবার 1498। হ্যাঁ 1498 বা 1400 বা 15 সেঞ্চুরিতে, ওদিকে আমরা তো এতক্ষণ ধরে তাহলে আলোচনা করছি কোন রিলিজিয়ন? খ্রিস্টান রিলিজিয়ন বা ইউরোপ কেন্দ্রিক। আরব কেন্দ্রিক যদি আমরা চিন্তা করি, তাহলে আরবে ইসলাম ধর্মের মানে যেটা বর্তমান যেটা দেখতেছি, এটা শুরু হয় কত সালের দিক থেকে? 1453। না না না, ওটা তো ইউরোপে আসলো, তার আগে ইসলাম ধর্মের প্রচার শুরু হওয়া, ইসলাম ধর্মের স্প্রেড হওয়া। হ্যাঁ 500 প্লাস। না, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কত সালের দিকে সেটা বলো তো? 570 খ্রিস্টাব্দে, 624 এর পর থেকে। তাহলে 570 যদি হয়, তাহলে আমরা ওই সময় যদি ইংল্যান্ডের কথা ভাবি, তাহলে ওই সময় ইংল্যান্ডে কোন এজ চলতেছে বলো তো? 450 থেকে 1066 কোন এজ? স্যার অ্যাংলো সেকশনে, অ্যাংলো সিক্সন বা তাহলে 570 তার জন্ম হলো। তারপরে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হলো কবে? 610 খ্রিস্টাব্দে। 610 হ্যাঁ দেখো, আমি একটু দেখে নিই। দ্য এস্টাবলিশমেন্ট অফ ইউরোপ, হ্যাঁ এই যে 610, তাহলে ইসলাম ওয়াজ এস্টাবলিশ ইন, দেখো ক্রাইস্ট এরা, হ্যাঁ 610 ক্রাইস্ট এরা, সি মানে কি ক্রাইস্ট এরা, হ্যাঁ বিসি মানে কি বিফোর ক্রাইস্ট এরা, যেটা আমরা বিসি বলতেছি। when the prophet Muhammad received his first revelation, the religion spread throughout Arabian Peninsula and beyond. ইসলাম ধর্ম কিন্তু শুরু হয়েছে এই সময় থেকে, মোটামুটি কি অ্যারাবিয়ান পেনিনসুলা বা আরব এই অঞ্চল পেরিয়ে ইসলাম ধর্মটা মোটামুটি প্রচার শুরু হয়ে গেছে, ঠিক আছে? এবং দেখো আমরা যদি দেখি ইউরোপে কবে পৌঁছালো, ইউরোপে কবে গেল? দেখো 8th century, ইসলাম became established in Europe primarily through the Muslim conquest of, দেখো আইবেরিয়ান পেনিনসুলা, মডার্ন ডে স্পেন এন্ড পর্তুগাল, এখানে মেইনলি ইসলাম প্রথমে গিয়েছিল 8th century। এই সময় কিন্তু ভারতীয় উপমহাদেশে যদি আমরা ধরি, সেখানে ইসলাম কবে ছিল দেখো এই যে 700, হ্যাঁ এই সময়ের দিকে, ঠিক আছে? তার মানে কি
ওদিকে আমরা সেই অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে আছি, আর এর ভিতরে কি হচ্ছে, এদিকে আফ্রিকা, এদিকে এশিয়া, এদিকে ইউরোপ, এই সব জায়গায় কিন্তু ইসলাম ছড়িয়ে পড়ছে। কিন্তু ততক্ষণে কি ক্রিশ্চিয়ানিটি ছড়াইছে ইসলাম যতটুকু ছড়িয়ে পড়েছে? না। ইউরোপ বাদে, ইউরোপের ওই জায়গাটুকু বাদ দিয়ে আর কোথাও কিন্তু ক্রিশ্চিয়ানিটি প্রসারিত হয়নি। কারণ আমরা দেখতেছি কি, ইউরোপের লোকেরা ইউরোপ ছাড়লই তো এই যে এই সময়ে, ঠিক আছে তো, মানে যেখানে ইসলাম ধর্মের বা আরবরা অলরেডি পৃথিবী তারা ইসলাম ধর্ম প্রচারের জন্য ছড়িয়ে গেছে, সেখানে ইউরোপিয়ানরা বাড়ি হতে পারেনি ইউরোপ থেকে, ঠিক আছে। তাহলে দেখো, যেখানে ইসলাম ধর্ম এসেছে, আমি যদি ধরি ইন্ডিয়া, দেখো 712, তাই না? দেখো ইসলাম মানে 100 বছরের মধ্যে in India, in the southern peninsula, in দেখো কেরালা, মুসলিম পিরিয়ড ইন ইন্ডিয়া, অলসো as ইন্ডো মুসলিম পিরিয়ড, এত, ঠিক আছে, এটা শুরু হলো। এবং আমরা জানি ইসলাম প্রতিষ্ঠা পাই হচ্ছে ওই যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদিন বক্তির কথা, 1204 দিকে, যেটা ভারত আমাদের বাংলায় পৌঁছালো। দেখো টুডে বাংলা মালদ্বীপে এই যে মুসলিম মেজরিটি কান্ট্রি। তাহলে এটা হচ্ছে 712 দিকে। সেখানে ইউরোপিয়ানরা কবে আসলো এই ইন্ডিয়াতে? ইউরোপিয়ানরা কবে আসলো? পর্তুগিজরা কবে এসেছিল প্রথম? 1498। এই যে 1498, ভাস্কো দা গামা, না? The first European to arrive in India were the Portuguese, who landed at the Calicut on Malabar coast in 1498, led by explorer Vasco da Gama। তারা কোন দিকেও আসেনি। তার মানে কি, এই জায়গাতে যেটা আমরা দেখতেছি, মার্কিং দ্য ওপেনিং অফ সি রুট ফ্রম ইউরোপ টু ইন্ডিয়া, দিস ইভেন্ট সিগনিফিকেন্টলি চেঞ্জ দ্য কোর্স অফ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড। তাহলে ইসলাম ধর্ম এসেছে তার আরো কত, 700 বছর আগে, নাকি? যদি বাংলা ধরি বা ভারতীয় উপমহাদেশ ধরি, তাহলে 711 বা এরকম সময় যদি ধরি আসা শুরু করতাম, মানে 700, ইসলাম খ্রিস্টান ধর্ম ভারতীয় উপমহাদেশে আসার 700 বছর আগেই ইসলাম ধর্ম এসে গেছে। এবং মোটামুটি বলা যায় ইউরোপদের থেকে চিন্তায় ভাবনায়, তারপর সায়েন্টিফিক ডিসকভারিতে এই ইসলাম বা মুসলিম বা এই যে অঞ্চলটা, আরব অঞ্চলটা, এটা কিন্তু উন্নত ছিল, ঠিক আছে তো। তাদের যে আবিষ্কার, দেখো এটা বলছে না, তারা পৌঁছালো, বলছে না, ফার্স্ট কেম দ্য সায়েন্স অ্যান্ড ইনভেনশন অফ দ্য আরবস মেকিং দেয়ার ওয়ে স্লোলি। এখন আরেকটা জিনিস ভাবো, তাহলে এবার আমরা যদি ক্রুসেডটা দেখি একটু, হ্যাঁ, ওগুলো আসবে যেহেতু রেস আছে। ক্রুসেড কেন হলো বলো তো? ক্রুসেডটা কেন হলো? সমস্যাটা কেন? এই যে দুটা, প্রথমে ছিল প্যাগানিজম, মনে করো একটা কি একটা ঝামেলা পাকাই গেল, চিন্তা করো। প্রথমে ছিল কি? প্যাগানিজম, তাই না? তারপর আসলো কি? জি স্যার। ক্রিশ্চিয়ানিটি। তারপর হলো কি? ইসলাম। এখন এই প্যাগানিজমদের উপরে প্রথম প্রভাব বিস্তার করা শুরু করছে কারা? ক্রিশ্চিয়ানরা। এবার ইসলাম আসা শুরু করছে, তাহলে এবার কি দখলদারিত্ব কমে যাচ্ছে, প্রভাব কমে যাচ্ছে। এইবার এই দুই দলের মধ্যে মারামারি শুরু হয়ে গেল, ক্রিশ্চিয়ানিটি এবং ইসলামের মধ্যে মারামারি শুরু হয়ে গেল, কারা জিতবে। তো সেই হিসাবে তো দেখো ক্রুসেডের কাহিনী বলছে, এই যে ইস অফ সিরিজ অফ মেডিয়েভাল মিলিটারি এক্সপেডিশন মেড বাই ইউরোপিয়ানস টু দ্য হলি ল্যান্ড ইন দ্য 11th, 12th and 13th সেঞ্চুরি। হ্যাঁ, এটা মেনলি শুরু হয়ে গেল। দেখো এখানে বলছে any military expedition undertaken by Christian powers in the 11th, 12th and 13th century to win the holy land from the মুসলিমের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য, ঠিক আছে। তো এই নিয়ে মারামারিটা শুরু হয়ে গেল। দেখো এখানে যেটা আমরা চাচ্ছি যে, দেখো the crusades were a series of religious wars initiated, supported and sometimes directed by the Christian Latin Church, বিশেষ করে Catholic. In the medieval period, the best known of these military expeditions are those to Holy Land between 1905 to 1291 that had the objection of requiring Jerusalem. Holy Land বলতে কোনটাকে বুঝি আমরা? জেরুজালেম, তাই না? এই জেরুজালেম নিয়ে তো এখনো তো মারামারি চলছেই, তাই তো? মারামারি চলছে কাদের ভিতর? এখন ইসরায়েল আর ফিলিস্তিনিকে বাধা দেওয়া হয়েছে, নাকি? সে চলছে আজ প্রায় 100 বছর ধরে। আর ফল অফ কনস্টান্টিনোপলের মাধ্যমেই ক্রুসেড শেষ হয়। হ্যাঁ, আচ্ছা, এগুলো নিয়ে তোমরা একটু পড়বা। হ্যাঁ, অনেক কিছু কথা আছে তো, সবগুলো একবার এদিক ওদিক দিয়ে বলতে গেলে টেলোমেলো মনে হয়, কিন্তু যেহেতু আমাদের ধারাবাহিক না, দেখো এখানে একটুখানি বলে ছেড়ে দিয়েছে, কিন্তু আমাকে এগুলো আলাদা করে আলোচনা করতে হচ্ছে। তাই মোটামুটি যখন তুমি পুরো হিস্ট্রিটা পড়ে ফেলবে, তখন মাথায় গেঁথে যাবে কিন্তু একটা আইডিয়া, তোমার মাথায় কিন্তু সেট আপ হয়ে যাবে। আর তোমরা বাংলা ওই সাহিত্যের অংশটুকু একটু পড়বা, বইটা শীতল ঘোষ, ঠিক আছে তো?
তাই বলছে মেকিং দেয়ার ওয়ে স্লোলি এগেইনস্ট দ্য প্রেজুডিস অফ দ্য অথরিটিস and opening দেখো men's eyes to the unexplored realms of nature. Then came the flood of Greek literature, which the new art of printing carried swiftly to every school in Europe, revealing a new world of poetry and philosophy. আরেকটা জিনিস দেখো, আজকে যে অক্সফোর্ড এবং আমরা ইউনিভার্সিটি পাচ্ছি, অক্সফোর্ড আর কি ক্যামব্রিজ, ক্যামব্রিজ এগুলো কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল জানো? কোন সময় হয়েছিল? স্যার এটা তো অনেক পুরাতন, অনেক অনেক পোয়েট আছেন যারা ওইখানে স্টাডি করেছিল, হ্যাঁ, কোন অনেক সময়? পুরাতন। মিডল ইংলিশ পিরিয়ডে দেখো তো 1900 এসব চর্চা হাজার কত, এই দেখো ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড 1096 দ্য এভিডেন্স টিচিং অ্যাজ আর্লি অ্যাজ 1096, ঠিক আছে তো? এটা হচ্ছে কি ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড। আর হচ্ছে ক্যামব্রিজ কত সালে, হোয়ার দি এস্টাবলিশ দ্য ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ 1209 সালে। তো এটা তো মোটামুটি সেই মিডল এজের মধ্যে নাকি, জি স্যার মিডল এজের মধ্যেই ইংল্যান্ডে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, যদিও এখন যেমনটা দেখছি ততটা না, মোটামুটি শুরু হয়েছিল সেই সময়ে। তখন শুধু এই প্যাগানিজম বা এই খ্রিস্টানিটি শিক্ষার জন্যই শিক্ষার জন্য করা হতো এগুলো, হ্যাঁ। যেমন হচ্ছে আমরা যদি এটাও বলি যে তোমার এই যে উইলিয়াম ফোর্ড, তাই তো, প্রতিষ্ঠিত হলো কলকাতা ভিত্তিক, সেটাও করা হয়েছিল কি ওই ইউরোপিয়ানদের বাংলা শেখা, এদেশের মানুষকে কিভাবে কন্ট্রোল করা যায় সেগুলো নিয়ে এই মিলিয়নদের শিখাচ্ছে। স্কলার্স ফ্লোর দেখো ফ্লক টু দ্য ইউনিভার্সিটিস, দেখো ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হলো, মানুষজন ইউনিভার্সিটিতে ছুটলো অ্যাজ অ্যাডভেঞ্চারাস টু দ্য নিউ ওয়ার্ল্ড অফ আমেরিকা, হ্যাঁ। অ্যান্ড দেয়ার দ্য ওল্ড অথরিটি রিসিভড দ্য ডেথ ফ্লো ট্রুথ only was the authority, মানে মূল কথা হলো টু সার্চ ফর ট্রুথ এভরিওয়্যার অ্যাজ মেন সর্ট ফর নিউ ল্যান্ডস গোল্ড অ্যান্ড দ্য ফাউন্টেন অফ ইউথ। তার শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো কি ট্রুথ খোঁজা, সত্য খোঁজা। দ্যাট ওয়াজ দ্য নিউ স্পিরিট হুইচ অ্যাওয়েক ইন ইউরোপ উইথ দ্য রিভাইভাল অফ লার্নিং, রিভাইভাল অফ লার্নিং এর মাধ্যমে শুরু হলো। তো এটাকে পলিটিক্যাল হিস্ট্রি আমরা পড়লাম এতক্ষণ ধরে, তাই না, যে কিভাবে আস্তে আস্তে মানুষ ধর্মের গণ্ডি থেকে বেরিয়ে ওপেনলি চিন্তা করতে শুরু করলো তখন। আর এদিকে তো আমরা যখন এদিকে আসছি তখন ক্রুসেড হয়ে গেছে, ইসলাম ধর্ম স্প্রেড হয়ে গেছে, দুটো ধর্ম পাশাপাশি অবস্থান করছে, এবং অলরেডি প্যাগানিজম প্রায় কি হয়ে গেছে, ভ্যানিস্ট হয়ে গেছে নাকি। কিন্তু পরবর্তীতে আবার যখন প্রিন্টিং প্রেস হলো, তাই তো, স্কলারলি এডুকেশন শুরু হলো বিভিন্ন প্রতিষ্ঠানে, তখন দেখা গেলো আবার সেগুলো পুনরায় বিস্তৃত হতে শুরু করলো, মানুষ ওপেনলি থিঙ্ক করা শুরু করলো, রিলিজিয়নের বাইরে গিয়ে মানুষ চিন্তা ভাবনা শুরু করলো। এই জায়গাগুলোকে এই রিভাইভাল অফ লার্নিং অংশে আলোচনার বিষয় রয়েছে, ঠিক আছে। তো আগামী দিন আমরা লিটারেচার অফ দ্য রিভাইভাল পড়বো। লিটারেচার, এই ক্ষেত্রে লিটারেচার কেমন, এখানে লিটারেরি হিস্ট্রি খুব একটা বেশি নেই, যে কয়টা আছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো, কারণ এই সময়ে আমরা আরো কিছু পড়বো, বিশেষ করে এই সময় ড্রামার যে উত্থানটা, মোরালিটি প্লে, মিস্ট্রি প্লে, এই জায়গাগুলো এই সময় আমাকে খেয়াল করতে হবে। জি স্যার একটা সেট রোমান্স প্রোজ, হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু আছে যেগুলো আমরা ধারাবাহিকভাবে পাবো। তো এই হচ্ছে ব্যাপার। আমি এখানকার যে শীটটা আছে এখানে বললাম তো এই উইলিয়াম জে লং বইটাতে হয়তো অনেক কিছুই নাই, বা সব বইয়ে সব কিছু নাই, একটু গুছিয়ে নিতে হচ্ছে, অনেক কিছু আমাদেরকে এদিক ওদিক থেকে পড়তে হচ্ছে, তাই একটু এলোমেলো লাগতে পারে, কিন্তু জাস্ট ক্লাসগুলো করে যাবা, দেখবা যে একসময় সব ক্রনোলজিক্যালি এসে গেছে তোমার মাথায়, সিস্টেম অনুসারে সব কিছু ঢুকে যাবে, যেখানে যেটা যাওয়ার সেখানে সেটা লিঙ্ক হয়ে যাবে, কারণ যখন কোশ্চেন আনসার পড়বো, শিটগুলো পড়বো, দেখবা ধারাবাহিক এসে যাবে। আচ্ছা, কি বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার শুধু পড়তে থাকবে, হিস্ট্রি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, একদম শুধু পড়তে থাকবা, দেখবা যে তথ্য অন্যান্য বিষয়ের থেকে অনেকখানি মানে ওটা শুধু রাইটার এবং বইয়ের নাম, এই ইম্পর্টেন্ট জায়গাগুলো একটু খেয়াল করবা, দেখবা যে বাকিগুলো খেয়াল থাকবে, কারণ কাহিনী বেশি নেই। এখন থেকে খারাপ লাগে না, আগে তো ভাবতে এটা কেমন জানি হিজিবিজি, এখন তো খারাপ লাগে না, ভালোই। না, পড়তে পড়তে হয়ে যাবে, পড়তে পড়তে হয়ে যাবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, একটার সাথে একটা লিঙ্ক লেগে যাবে, কারণ আমরা একটা বই ধরে পড়তেছি, কিন্তু বইয়ে যখন সবকিছু নাই, আমাকে বারবার ওই যে গুগলে যেতে হচ্ছে, ওগুলো দেখাতে হচ্ছে, ওগুলো যখন তুমি বুঝে যাবা, তখন ওই লাইনগুলো তুমি মিনিংটা বুঝতে পারবা, এবং তোমার কাছে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখো রেনেসাঁস পিরিয়ডের জন্য যে ডান্টে, বোকাসিও, এগুলো নিয়ে আরও আলোচনা আছে, কিন্তু আগামী দিন আমরা আরও আলোচনা করবো, তখন দেখবো যে আরও ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ, এভাবে। এবং দেখবা যে জানবা অনেক, কিন্তু পরীক্ষায় মনে হবে যেন খুব অল্প কিছু আসে, তখন আরও ভালো লাগবে যে পড়লাম তো অনেক কিছু, এতে তোমার বোধগম্যতাটা বেড়ে যাবে। অল্প পড়লে বোধগম্যতাটা কেমন হয়, কম হয়, এতে অল্প জিনিসও তোমার কাছে কঠিন মনে হবে। আর যখন তুমি জানবা বেশি, তখন দেখবা যে তোমার বোধগম্যতা বেশি হওয়ার কারণে তখন দেখবা যে ছোট ছোট জিনিসগুলো তোমার কাছে মনে হবে অল্পই, তো বেশি না, এবং বুঝতে সহজ হবে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই লাইনে আছো তো নাকি? জি স্যার আচ্ছা,
লাস্ট পর্যন্ত জি আমরা স্যার 32 জনকে মানে 30 জনকে পেয়েছি, তাই তো? সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে স্যার হয়তোবা। যাক, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার ওকে, তো সবাই ভালো থাকো, আবার আগামী ক্লাসে কথা হবে। ওকে, বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।